আমাকে ইয়ে করেন, রাইট করেন। ঠিক আছে, গ্রুপে গিয়ে একটু দেখেন। আসসালামু আলাইকুম। আজ বিকাল 3টার সময় আমাদের লাইভ সেশন শুরু হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কারণে একটু দেরিতেই আসতে হলো। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় চিকিৎসক, করোনার এই প্যান্ডেমিক যুগে বা প্যান্ডেমিক সময়ে আমরা সবাই অত্যন্ত স্ট্রেসফুল একটি সময় পার করছি। তো এই সময়ের মাঝে ক্যারিয়ার নিয়ে ভাবনা বলা যায় এখন অনেকটা বাতুলতা। আপনারা দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে কাজ করছেন, কষ্ট করছেন এবং নিজে ঝুঁকির মধ্যে থেকে দেশের মানুষকে সাপোর্ট দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এর সাথে কিন্তু আমাদের পরিবার আমাদের সাথে ঝুঁকিতে রয়েছে আমাদের সন্তানাদি, ঝুঁকিতে রয়েছে আমাদের কলিগস। এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করলে আমি মূল আলোচনায় আজকে চলে যাব। আজকের টপিকটি ঠিক করেছি ক্যারিয়ার চ্যালেঞ্জেস ইন করোনা ইয়ার। বাস্তব হলেও সত্য, হয়তোবা এই 2020 সালের ঠিক কোন সময়টিতে আমরা করোনার থেকে মুক্তি পাবো অথবা সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো সেটা কিন্তু আমরা জানি না। এই চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা এই বছরের জন্য কিছু প্ল্যানিং, আমি অনেকদিন ধরে কিছু কথা ভাবছি এবং সেই কথাগুলো আসলে অ্যাজ এ সিনিয়র আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। এই জন্যই মূলত লাইভে আসা। আমি চাইবো যে আপনার কাছের বা আপনজন যারা আছেন প্রয়োজনে শেয়ার করে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারেন। যদি আজকের আলোচনা থেকে আমরা একজন উপকৃত হই তাহলে আমি বলবো যে আমার লাইভ সেশনটি সার্থক। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা সেটি জানতে পারলে আমার জন্য ভালো হবে। দয়া করে কমেন্ট করলে। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদের রেসপন্স পেয়েছি, শুনতে পাচ্ছেন। তো এই সময় আগে করোনা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি করোনার কোনো মানে চিকিৎসা বা ব্যবস্থাপনা বা এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। এই করোনা আমাদেরকে কিন্তু বেশ কিছু রিয়েলাইজেশন দিয়ে গিয়েছে এবং এই রিয়েলাইজেশন এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেই কাজ নিয়ে, যে প্রফেশন নিয়ে যত ব্যস্ততা নিয়ে থাকি না কেন, করোনার এই সময় আমাদের সবচাইতে বড় রিয়েলাইজেশন হচ্ছে আমাদের কাছে পৃথিবীর সবকিছুর চাইতে আমাদের জীবন হচ্ছে আমাদের কাছে সবচাইতে মূল্যবান। এবং আমরা যে কতখানি ক্ষুদ্র, কত অসহায় এবং কত ক্ষমতাহীন একটা ক্ষুদ্র প্রোটিনের এগেনস্টে আমরা নিজেদেরকে আজকে ঘরবন্দি করে রেখেছি। এই করোনা এসে কিন্তু আমাদেরকে সেটি বুঝিয়ে দিয়ে গিয়েছে। আমরা জীবনে কত অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চলতাম, আমাদের কত ব্যস্ততা, আমাদের কত চেম্বার, আমাদের রাত শেষে মানে দিন শেষে রাতের ব্যস্ততা নিয়ে ঘরে ফেরা, গভীর রাতে ঘরে ফেরা, মানুষের জন্য আমাদের কোনো সময় নেই। কিন্তু করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে আসলে বেঁচে থাকার জন্য কিন্তু এক মুঠো আহার আর একটা মাথা গোঁজা ঠাই কিন্তু যথেষ্ট। করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে ভার্চুয়াল জগৎ আর ব্যবসায়িক সম্পর্ক কিন্তু প্রকৃত সম্পর্ক নয়। হাজার হাজার অনলাইনে ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স যারা আপনাকে লাইক অথবা আপনাকে অনেক ধরনের অ্যাপ্রিসিয়েশন করতে ব্যস্ত, আজকের এই সময়টিতে আপনি চাইলেও এই মানুষগুলোকে কিন্তু কাছে আনতে পারবেন না। বরং
অফলাইনে থাকা দিনের পর দিন যে মানুষগুলোকে আমরা বঞ্চিত করেছি, করোনা এসে বুঝিয়ে দিয়ে গিয়েছে যে আসলে তারাই আমাদের সবচেয়ে আপনজন। আজকে করোনায় আক্রান্ত না হলে আপনি অথবা আপনার পরিবার, আল্লাহ না করুক যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যায়, তখনই বুঝতে পারবেন এই সময়টি আসলে কত কঠিন। এমনও তো হয়েছে যে অ্যাডিশনাল সেক্রেটারি ক্ষমতা আছে, তার সন্তান ছিলেন চিকিৎসক, কিন্তু তারও কিন্তু আসলে চিকিৎসার জন্য কিন্তু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আজকে করোনা নাকি করোনা না এটি নিশ্চিত না হলে আমি অ্যাজ এ চিকিৎসক, অ্যাজ এ ডক্টর, আমি বা আমার মা বাবা বা আমার স্ত্রী সন্তান তারা ট্রিটমেন্ট অপটিমাম লেভেলে পাবে কিনা সেটিও কিন্তু আমরা নিশ্চিত নই। করোনা এসে আমাদের এই ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম যে কত দুর্বল এবং আরো যে এখানে পেছনে কত কাজ করা রয়েছে সেটি কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে। এটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তার হেলথ সিস্টেমের এই দুর্বলতা আজকে করোনা কিন্তু আমাদের রিয়েলাইজেশনে দিয়ে গিয়েছে। করোনা এসে আমাদের রিয়েলাইজেশন দিয়ে গিয়েছে আপনি যত বড় মানুষই হন না কেন, যত বড় চেয়ারের অধিকার হন না কেন, যত হোমরা চোমরা মন্ত্রী মিনিস্টার এমপি মালিক হন না কেন, যত হাজার হাজার মানুষ আপনার পেছনে ঘুরুক না কেন, আপনি যত ক্ষমতাশালী হন না কেন, দিন শেষে আপনি ওই ক্ষমতাহীন মানুষের মতোই একজন। বিদায় বেলায় সত্যি আপনি অতি নিঃসঙ্গ। অধ্যাপক আনিসুজ্জামানের যখন শেষ বিদায়টা হচ্ছিল, এই ছবিটা ভাইরাল হয়েছে যে 4 জন মানুষ যারা হচ্ছে মার্কাজুল ইসলামী, তারা পিপিই পরে মানুষটাকে বিদায় জানাচ্ছেন। আজকে যদি স্বাভাবিক সময় থাকতো হয়তো বা লাখো মানুষের ঢল নামতো এই মানুষটিকে, কিন্তু করোনা এসে দেখে গিয়েছে আসলে বিদায় বেলায় সত্যি আমরা কত নিঃসঙ্গ। আমরা যাদের প্রতি এতদিন অন্যায্য আচরণ করেছি তার পরিণতি আমার পরিণতি সমান। করোনা এসে আমাদেরকে এটি শিখিয়ে দিয়ে গিয়েছে। করোনা শিখিয়েছে লৌকিকতা নয়, মানবিকতার মূল। আপনি আজকে অনুভব করছেন যে বন্দি জীবন কতটা ভয়াবহ। আপনার সন্তানরা আজকে হয়তোবা অত্যন্ত আনন্দিত, আপনার বাবা মা আপনাকে পেয়ে আনন্দিত। আপনি যাদের সাথে সময়ের অভাবে ভুগছিলেন আজকে তারা আপনাকে কাছে পেয়ে, আমি বললো অনেকে খানিকটা বিরক্ত কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে করোনা কবে যাবে? করোনা কি চলবে? এর তাণ্ডব লীলা চলতে থাকবে? এই খান্ডব দাহ কতদিন ধরে আমাদেরকে এফেক্টেড করবে? প্রথম যখন লকডাউন হয়ে গেল তখন আমরা মনে করছিলাম যে হয়তো 1-2 মাসের মধ্যে ভালো হয়ে যাবে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যা হয়তোবা এই বছরটি পুরোটা আমাদের করোনা নিয়ে চলে। WHO লাস্ট তার একটা সেশনে বলেছে যে করোনা কখনোই পৃথিবী থেকে যাবে না, বরং স্পোরাডিক আকারে পৃথিবীর কোনো না কোনো জায়গায় এইডস এর মতো, হ্যাঁ, বা যেসব ছোট ছোট মানে ডিজিজ গুলো আছে যেগুলো লোকালি মানুষকে এফেক্টেড করে যাচ্ছে বা করছে, এরকম ভাবে করোনা চলতে থাকবে। তাহলে এর মধ্যে থেকে আমরা কি করব? আমরা কি ঠিক আজকে যেভাবে আবদ্ধ সময়ে নিজেকে বন্দি করে পিপিই এর আড়ালে, গগলস এর আড়ালে মাস্ক পরে সব স্বপ্নকে মাটি চাপা দিয়ে আমরা বসে আছি, তাহলে আমাদের এই সময় কি চলতে থাকবে? জীবন তো থেমে থাকে না, জীবন তো বসে থাকে না, জীবন চলমান, জীবন চলতে থাকবে। তাহলে তার মধ্যে থেকে আমাদের আসলে কি করণীয় আছে? আমি সেই কথাগুলো আমার স্নেহভাজন মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আসলে এখানে বসেছি। সো আমাদের এই স্বপ্ন, আমাদের অ্যাজ এ প্রফেশনাল, ঠিক করোনার আগ পর্যন্ত আপনার মনে কিন্তু অনেক স্বপ্ন ছিল। ইন্টার্ন শেষ হবে অথবা শেষে আমি এখন হয়তোবা ক্যারিয়ারের জন্য ঘুরছি, স্বপ্নের ভেতরে MDMS, স্বপ্নের ভেতরে MRCPCS, ইন্টারন্যাশনাল ডিগ্রি, স্বপ্নের মধ্যে ট্রেনিং, স্বপ্নের মধ্যে জব, স্বপ্নের মধ্যে BCS, স্বপ্নের মধ্যে ফ্যামিলি মেইনটেইন, একটা ফ্যামিলি তৈরি করা, স্বপ্নের মধ্যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, বিদেশে ট্যুর, স্বপ্নের ভেতরে আরো কত কিছু। সব স্বপ্ন যেন থমকে গিয়েছে এই করোনার ছবল। জ্যাক মায়ের কথা আছে, জ্যাক মাকে তো সবাই চেনেন। জ্যাক মা আলিবাবার যে মালিক, উনি অবশ্য একজন বিজনেসম্যান, উনি বিজনেস পার্সপেক্টিভ থেকে কথা বলেছেন, যে কথাটা কিন্তু সবার জন্য অত্যন্ত মানে চমৎকার একটি কথা, যে 2020 is really just an year of staying alive. Don't even talk about your dreams or plans. Just make sure that you stay alive.
If you can stay alive, then you would be made a profit already. মানে উনি এই বছরটাকে এতটাই সংকুল ধরেছেন যে আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি প্রফিটে আছেন। কিন্তু আমরা শুধু বেঁচে থাকা নিয়ে লড়াই করতে চাই না, কারণ আমরা চিকিৎসক, আমরা জানি যে শত্রুর সাথে লড়াই করে করে কিভাবে সার্ভাইভ করতে হয়। যখন যুদ্ধাবস্থা চলে তখন হচ্ছে একটা স্টেট ইমার্জেন্সি চলে। বাংলাদেশে ধরা চলে এখন একটা স্টেট ইমার্জেন্সি চলছে। কিন্তু আপনি যদি ঠিক আমাদের মতো দেশগুলোর সাথে সাথে অন্য দেশগুলোর কথা চিন্তা করেন, আপনি যদি সিরিয়ার কথা চিন্তা করেন অথবা প্যালেস্টাইনের কথা চিন্তা করেন অথবা আফ্রিকান যে কান্ট্রিগুলো যাদের মধ্যে মানে জাতিগত সংঘাত দ্বন্দ্ব সবসময় চলছে, আপনি যদি পাশের শ্রীলঙ্কা, যদিও এখন সেটা অনেক শান্তিপূর্ণ একটা দেশে পরিণত হচ্ছে, তাদের মধ্যে যখন তামিলদের সাথে চলতো তাদের কথা জিজ্ঞেস করেন, তার মানে হচ্ছে তাদেরও কিন্তু এই বোম পড়ছে, মানুষ মারা যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, পরিবার তার সদস্য হারাচ্ছে, তার মধ্যে বিয়ে শাস্তি চলছে, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট চলছে, তাদের জীবনযাত্রা কিন্তু থেমে নেই, জীবনযাত্রা থেমে নেই। সুতরাং আপনি যদি প্রচন্ড স্ট্রেসের মধ্যে থাকেন, আপনি যদি নিজেকে অত্যন্ত প্রেশারাইজড কোন জোনে আছে মনে করতে থাকেন যে না সময়টা পার হয়ে গেলেই আমি আবার নতুন ভাবে ঘুরে দাঁড়াবো, সেই সময়টি কবে আসবে? সেই সময়টি কবে আসবে? ডু ইউ নো? হ্যাভ ইউ এনি আইডিয়া? আমরা কেউ বলতে পারি না। সুতরাং এই করোনাকে যখন আমি ফেস করতে যাব, আমি আমার অপটিমাম লেভেল দিয়ে যখন ফেস করব, কিন্তু যখন আমি আবার আমার নিজের জায়গায় ফেরত আসব, তখন কিন্তু সেই স্বপ্নচারী মানুষ হিসাবে কিন্তু আমার প্ল্যানগুলোকে কোনোভাবেই পিছিয়ে ফেলে রাখলে চলবে না। আপনাকে সেই মানসিক শক্তি, সাহস এবং প্রিপারেশন, সুতরাং কিছু প্রিপারেশন অবশ্যই এই করোনার সময়ে আমাকে সাথে নিয়ে চলতে হবে। আমি এই কথাগুলো ছোট ছোট ভাবে আপনাদের কয়েকটি বলার চেষ্টা করব। সবার আগে আসেন যে আমরা চিকিৎসক হিসাবে এই করোনার সময় কিভাবে এফেক্টেড হচ্ছি, করোনা আমাদেরকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেললো। অ্যাজ এ frontliner, as a frontliner you are facing the challenges of life and death actually. আমরা কিন্তু জীবন মৃত্যুর এক ধরনের ঝুঁকির মধ্যে বসবাস করছি। লাখ লাখ মানুষ আছে, আপনি চিন্তা করতে পারবেন না যে তারা সমস্ত মানে সহায় সম্বল সবকিছু নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে আছে। আমরা ঠিক সেই সময়টিতে আমরা করোনা, যার ভয়ে মানুষ ঘরে ঢুকে আছে, আমরা সেই করোনার আক্রান্ত মানুষকে ফেস করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়েছে। সিলেটের সহকারী অধ্যাপক স্যার মারা গেলেন। আমাদের দুজন বিখ্যাত চিকিৎসক ডক্টর মোকাররম, প্রফেসর মোকাররম এবং প্রফেসর মনিরুজ্জামান স্যার, যারা বাংলাদেশে অ্যাসেট ছিলেন, ওনারা কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই ঝুঁকির মধ্যে আমরা আছি। করোনার কোনো বয়স মানে না। শুধু তাই না, আপনি কিন্তু এককভাবে ঝুঁকিতে নেই, বরং ঝুঁকিতে আছে আপনার পরিবার, আপনার সন্তান, যারা অসুস্থ হয়ে পড়লে ঠিক একইভাবে আপনাকে স্ট্রেসফুল সময় পার করতে হবে। এবং এই স্ট্রেস, আপনি যে যাচ্ছেন, আপনার গাড়িটা ঘরে যখন ঢুকছে, আপনার বাসায় যখন যাচ্ছেন, পাড়া প্রতিবেশীর ভ্রুকুটি, হ্যাঁ, আশেপাশের প্রতিবেশীর, আপনি নারায়ণগঞ্জে দেখেছেন যে কিভাবে একজন চিকিৎসকের বাসায় ঢিল ছোড়া হচ্ছে যে আপনার এখান থেকে এলাকা থেকে চলে যান। এই যে একটা স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে তারপর কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালনে পিছপা হচ্ছি না। কিন্তু এর মধ্যে দিয়ে কিছু প্রফেশনাল চ্যালেঞ্জেস কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। এটা একটা ব্লেজিংস, আমি বলবো যে বাংলাদেশে ইতিহাসে না, মানে বিশ্বের এই মুহূর্তে কোন দেশে এত বড় 39-এর মতো 2000 ডক্টর নিয়োগ হয়েছে। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো যে উনি একটা এক্সাম্পল সেট করেছেন যে এই সময়ও এত বড় প্রয়োজনে করোনাকে ফেস করার জন্য সৈন্য সংখ্যা বাড়ানো যায়, ক্যাপাসিটি বিল্ড আপ করা যায়। এটা একটা এক্সাম্পল, পৃথিবীর কাছে একটা এক্সাম্পল। কিন্তু এর বাইরে যে হাজার হাজার চিকিৎসক আছেন, তারা কিন্তু জবলেস, অনেকেই জবলেস আছে। আগে যে পেরিফেরিতে গিয়ে পার্ট টাইম জব বা খ্যাপগুলো দিতে পারতেন, সেগুলো কিন্তু এখন অনেক সুযোগ পেয়ে গেছে। কারণ হচ্ছে ক্লিনিকেই তো পেশেন্ট নাই, সুতরাং তাদের যে ডক্টরের চাহিদা, সার্জনের অ্যাসিস্ট্যান্ট অত প্রয়োজন হচ্ছে না, কারণ তো কেস কমে গিয়েছে। রোগীরা প্রয়োজন ছাড়া সে ঘর থেকে বেরোচ্ছে না, সুতরাং চেম্বারে পেশেন্ট কমে গিয়েছে। আপনি যে চেম্বার করবেন, আপনি যে জব সিকিউর জব নিয়ে চলতে চাইবেন, আপনার আর্নিং সোর্সটাকে ইনকাম করবেন, এটা কিন্তু করোনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আগামী বিসিএস কবে হবে সেটার একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, হয়তো বা লেটে হবে।
এই যে প্রসিডিওর গুলা, সমস্ত অফিসিয়াল প্রসিডিওর গুলো তো একটা স্লো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে করোনা কিন্তু আমার স্বাভাবিক প্ল্যানকে বাধাগ্রস্ত করছে। এখন যারা ইন্টার্নিতে আছেন অথবা ট্রেনিং এ আছেন, ক্লিনিক্যাল চ্যালেঞ্জেস কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে, কারণ আপনার পেশেন্ট কমে গিয়েছে, নিজের সাবজেক্টে পেশেন্ট পাচ্ছেন না, তাদেরকে সার্ভ করতে পারছেন না, তাদেরকে দেখতে পাচ্ছেন না। আপনার মেন্টর এসে যে আপনাকে চমৎকার ক্লাস নিত, রাউন্ড দিত, গ্র্যান্ড রাউন্ড হতো, প্রেজেন্টেশন হতো, সেই জিনিসগুলো হচ্ছে না। আপনার ট্রেনিং হয়তো বা কাউন্ট হয়ে যাচ্ছে, আপনি হ্যান্ডস অন যেগুলো করতে পারতেন সেই ট্রেনিং গুলো হচ্ছে না। পৃথিবী জুড়ে সমস্ত হ্যান্ডস অন ট্রেনিং এখন বন্ধ। সারা পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ হয়ে আপনি বাইরে গিয়ে যে এক্সপার্টাইজ ডেভেলপ করতে পারতেন সেটাও কিন্তু এখন সুযোগ থাকছে। সুতরাং আমরা কিন্তু ক্লিনিক্যাল এজ এন প্রফেশনাল হিসাবে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি। ইকোনমিক্যাল চ্যালেঞ্জেস ডেফিনেটলি, যিনি সব মানে ফিক্সড বেতনে জব করেন প্রাইভেট সেক্টরে অনেকগুলোতে আছে, যারা বেতন দিতে পারছে না, তার সামর্থ্য নাই, অথবা সামর্থ্য থাকলেও সে মানে সে পরিকল্পনা করছে যে আগামী 4-5 মাস যদি এরকম ভাবে চলে তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে। অনেক প্রতিষ্ঠানে 60%, 50% স্যালারি কমিয়ে দেওয়া হয়েছে, ঈদের বোনাস নিয়ে ঝুঁকিতে পড়ে গিয়েছেন। যারা অনকল চিকিৎসক ছিলেন তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এমন অনেক কাপলের কথা আমি জানি যে যারা বাসা ভাড়া পর্যন্ত দিতে পারছে না, চিকিৎসক কাপল। সবচাইতে সাফারার যারা আছেন এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে ডেন্টাল সার্জনস, যারা ওনাদের তো অ্যাবসলিউটলি বন্ধ করে দিতে হচ্ছে। এবং অধিকাংশ মানে অলমোস্ট ডেন্টাল সার্জন যারা আছেন তারা তো সবাই বেসিক্যালি চেম্বার বেস প্র্যাকটিস, এবং করোনার যেটা আমরা টি জোনে, এটা তো তাদের কাজের একটা জায়গা। তাহলে এই জোনে তারা কিন্তু তাদের ইকোনমিক্যাল জায়গাটাকে অত্যন্ত একটা মানে কষ্টের ভেতরে দিনাতিপাত করছেন, এটা অবশ্যই আমরা সবাই বুঝতে পারবো। তাহলে ইকোনমিক্যাল চ্যালেঞ্জের মধ্যে থেকে নতুন কিছু স্বপ্ন করা, তাহলে কি জ্যাকমার কথাই সত্য হবে যে আমার সব ড্রিম, সব প্ল্যান, সবকিছু বন্ধ করে দিতে হবে? ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জের কথা চিন্তা করেন। এমআরসিপি পরীক্ষা রয়্যাল কলেজ বন্ধ করেছে, এইমস তার ঘোষণা দিয়ে তার পরীক্ষা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে বিসিপিএস এর এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু আপনি যদি পরীক্ষাটা লেটে হয় তাহলে আপনি ট্রেনিং পিছিয়ে যাবে, ট্রেনিং যদি পিছিয়ে যায় তাহলে আপনার 6 মাস ট্রেনিং হতে দেরি হবে। সবকিছু যেমন স্লো প্রসেসে চলছে। যার বিয়ের কথা ছিল হয়তো বিয়ের আলোচনা হচ্ছে না, এটাও তো বাস্তবতা, জীবনের প্ল্যানের একটা অংশ। আমি একজন ডক্টরের কথা জানি যার বেবি ডেলিভারি হওয়ার কথা, কিন্তু ওনার করোনা পজিটিভ আসছে। এখন সার্জন তিনি দায়িত্ব নিতে চাচ্ছেন না যে সিজারিয়ান সেকশনে যাবেন কি যাবেন না। এই যে একটা ঝুঁকি, এই যে একটা স্ট্রেস, তাহলে সবকিছু লাইফের প্ল্যান গুলো কিন্তু শিফট হয়ে যাচ্ছে, এবং উই আর এফেক্টেড ইন দিস করোনা ইয়ার অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রফেশনাল। সুতরাং এর মধ্যে থেকে কিছু স্ট্র্যাটেজিক জিনিস আমার মনে হয় যে শুরু থেকে আপনার নিয়ে নিতে হবে। স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি আমাদের এই করোনা নেওয়া দরকার। আমি জানি যে মন্দা ইয়ার যাবে, এই বছরটা মন্দা যাবে, কারণ হচ্ছে যে দেশগুলো পৃথিবী জুড়ে কিন্তু এই মন্দা, যে পৃথিবীর বাইরে থেকে মানুষ নিত তার বিজনেস গুলো চালিয়ে রাখার জন্য, চালিয়ে যাবার জন্য, সে কিন্তু এখন মানুষ চাইবে না, কারণ সে চাইবে তার নিজেদের সিটিজেনকে সেভ করার জন্য। যে দেশগুলো বাড়তি পোশাক কিনতো আনন্দ উৎসবের জন্য, সেই দেশগুলো কিন্তু সেই পোশাক নেবে না। তাহলে যে দেশগুলো রপ্তানিমুখী ছিল তাদের আয় কমে যাবে। আয় যখন কমে যাবে তখন তার মানুষের পার হেড ইনকাম কমে যাবে। ইনকাম যখন কমে যাবে এটা টোটাল সিস্টেমের উপরে কিন্তু একটা এফেক্ট তৈরি করবে। যেমন এই মন্দার এফেক্ট কিন্তু প্রতিটা মানুষকে সাফার করতে হবে। তো আমি যদি বুঝে থাকি যে আমার কাছে চ্যালেঞ্জেস আসছে, তাহলে আমি আগের থেকেই এখন থেকে আমার লাইফে প্ল্যান আমি সেট করবো। ফর দ্যাট স্ট্র্যাটেজি নাম্বার 1, সেভ ইউর মানি ফর ফিউচার। সেভ ইউর মানি। আপনি ইন্টার্ন যদি হয়ে থাকেন, আমি বলবো যে ইন্টার্নে পরে বরং যারা আছেন তারা অনেক বেশি ফিনান্সিয়াল যুদ্ধে থাকেন। ইন্টার্ন টাইমে কিন্তু রেগুলার গভর্নমেন্টের যেহেতু একটা স্যালারি থাকে, বাট আফটার ইন্টার্নশিপ এটা কিন্তু আপনাকে প্ল্যানে নিতে হবে। আর এখন যারা অনারারি করছেন তাদের একটা প্ল্যানে নিতে হবে। যিনি চেম্বার করতেন তাকে এখন শুধুমাত্র গভর্নমেন্ট স্যালারিতে চলতে হচ্ছে, তাকে একটা স্ট্র্যাটেজি দিতে হবে। সুতরাং ওভারঅল একটা কৃচ্ছতা সাধনের পরিকল্পনা কিন্তু আপনি করতে হবে। আপনি এখন 6 মাস পর পর মোবাইল চেঞ্জের, গ্যাজেট চেঞ্জের, যে আপনার অনেক গ্যাজেট কেনার, ল্যাপটপ কেনার, আদার্স, এই জিনিসগুলোকে আমার মনে হয় একটা প্ল্যানের মধ্যে ফেলে দিতে হবে। সেভ ইউর মানি।
আপনি মানে প্রতি মাসে অথবা জামা কাপড় পোশাক কিনতে অভ্যস্ত হতেন। করোনা এসে তো আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে ঘরের মধ্যে চুল কাটতে হয়। ঠিক আছে, প্যান্ট শার্ট না পরে দিনের পর দিন লুঙ্গি আর ট্রাউজারের উপর দিয়ে দিন কাটিয়ে দিতে হয়। এভরিথিং ইজ পসিবল। পৃথিবীর জন্য কোনো কিছুই আপনার অ্যাবসলিউট না যে আপনি এটা ছাড়া বাঁচবেন না। আমাকে শো অফের জিনিসগুলোকে আরো কমিয়ে দিতে হবে, বিকজ আই নিড টু সেভ মাই মানি। বিশেষ করে যারা ইন্টার্ন, আমি বলবো তুমি যদি এখন থেকে প্ল্যান করো, আমি এই কথাগুলো বলবো, হাউ টু সেভ ইউর মানি। যে মানুষটা তুমি 5,000 টাকায় চলতে এত বছর, এই 5 বছর যদি চলে থাকো, তোমার স্যালারি এখন 15 বা 20,000 টাকা, যাই হোক না কেন, 20,000 টাকা দিন, 20,000 তুমি স্যালারি হও, তাহলে আগামী মাসে, এই মাসে তুমি 5,000 টাকায় চলেছো, আগামী মাসে ইন্টার্নি বেতন পেয়েছো 20,000 টাকা, তোমার এমন কি খরচ বেড়েছে যে তুমি হুট করে লাইফের খরচের জায়গাটাকে 15,000 টাকায় নিয়ে গেলে? এমন আহামরি, সেই মানুষটা তো তুমিই আছো, তোমার সেই জায়গাটা আছে, সেই ঠিকানা, সেই রুমটাই আছে। সুতরাং এখন যদি হয়, আমি বলবো যে every intern should make a post graduation fund, পোস্ট গ্রাজুয়েশন ফান্ড তৈরি করো। ধরো তুমি যদি 20,000 টাকা থেকে 12,000 টাকা সেভ করতে পারো, আসলে প্রথমে ডিডাক্ট করে টাকাটা ওই ফান্ডে পাঠিয়ে দিবে, তাহলে 12 মাস পরে 12 ইন্টু 12, 1,44,000 টাকা তোমার পোস্ট গ্রাজুয়েশন ফান্ডে চলে গেল। ইট উইল হেল্প ইউ টু মেক এ ভেরি স্মুথ এক্সামিনেশন প্রসিডিউর, টু মেক ইউর এক্সামিনেশন প্রসিডিউর ভেরি স্মুথলি। নাহলে আবার কার কাছে যাবে, জব থাকবে কিনা, টাকা হাতে আছে কিনা, এরকম একটা স্টাডি। সো আপনারা যারা আনম্যারিড আছেন, ঠিক আছে, সেই আপনার খরচের জায়গাটাকে করতে হবে। ঠিক আছে, পছন্দের মানুষকে আগে যখন প্রচুর প্রচুর গিফট দিতে পারতেন, এখন হয়তো গিফট দেওয়ার জায়গাগুলোকে একটু মিনিমাইজ করে ফেলতে হবে। ঠিক আছে, অনেকে বলতে হবে দিস ইজ করোনা ইয়ার। ঠিক আছে, আগে যেখানে আপনি অফলাইনে গিফট তুলে দিতেন, এখন অথবা ভার্চুয়ালি গিফট পাঠিয়ে দিবেন টু সেভ ইউর মানি। ডিলিং উইথ আনসার্টেনিটি, সেকেন্ড পয়েন্ট। আনসার্টেনিটি, এটা কি আপনাকে নিয়ে চলতে হবে। সো এর মধ্যে আমাদের কিন্তু হচ্ছে এখন অনেকে বিয়ে পোস্টপন্ড হয়ে আছে, অনেক আছে, এটা মানে ফানি মনে হলেও অনেক পরিবারের মা, অনেক পরিবারের অভিভাবক তাদের সন্তানের, বিশেষ করে যাদের মেয়ে আছে, তারা কিন্তু অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত। এটা যদি আপনার বোন থাকে, আপনি কিন্তু এটা ভাববেন। আপনি চাইলেও পাত্র দেখতে পাচ্ছেন না, পাত্রকে যেতে পারছেন না, কোনো মানে কোনো অনুষ্ঠানাদি করতে পারছেন না, এক্সাম গুলো পোস্টপন্ড হয়েছে, একটা আনসার্টেনিটি, কখন হবে, বিদেশে ট্যুরের প্ল্যান ছিল, সেটা কবে যাবেন, ঠিক আছে, আপনার লাইফটাকে নতুন ভাবে কিছু একটা করার ইচ্ছা ছিল, সেটা অথবা আপনার একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং এ যাওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়ে আছে। সো এভরিথিং ইজ পাসিং অ্যান আনসার্টেনিটি, ইউ নিড টু ডিল ইট। আপনাকে এটা মেনে নিতে হবে এবং এক্সিস্টিং সামনে যেটা আছে সেটাকে আপনাকে কভার আপ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আনসার্টেনিটি অফ দ্য এক্সাম ইজ দেয়ার। পরীক্ষা কবে হবে সেটার আনসার্টেনিটি আছে, কিন্তু আপনার প্রিপারেশনে কিন্তু কোনো রকমের আনসার্টেনিটি থাকা চলবে না। এই করোনার সময়ে জেনেসিসের সমস্ত অফলাইন ক্লাসগুলো সচল ছিল। এটা একটা মানে গমগমে একটা আসরের মতো ছিল, একটা চাঁদের হাটের মতো ছিল। আপনাদের আনাগোনায় আমাদের এই ক্যাম্পাসটা পরিপূর্ণ ছিল। কিন্তু আমরা এই 2 মাসের মধ্যে ট্রিমেন্ডাস একটা এফোর্ট দিয়ে আমরা পুরো সিস্টেমকে কিন্তু আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সুতরাং যারা পরীক্ষা নেবেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা বিসিপিএস, হোয়াটএভার ইট ইজ, অনলাইন সিস্টেমে এক্সাম কিন্তু আপনাকে দিতে হতে পারে। সুতরাং ডোন্ট বি আনসার্টেন অ্যাবাউট ইউর প্রিপারেশন, টেক ইউর প্রিপারেশন অ্যাজ ইউজুয়াল। ফোর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইউর স্কিল। ঠিক আছে, এখন আপনি বসে কি করছেন, আপনি বসে ফেসবুকিং করছেন, কিন্তু WHO বলছে যে দিনে আপনি হায়েস্ট 1 থেকে 2 বার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করবেন। কারণ হচ্ছে প্রতিটা মুহূর্তে, আজকেও 1602 জন মানুষ আক্রান্ত হয়েছে, দ্য হায়েস্ট, মানে এভার হায়েস্ট। তাহলে এই যে এভার হায়েস্ট টুডে, মানে ইট উইল মেক ইউ মোর স্ট্রেসড। পেশেন্ট আমাকে মানে ফোন দিয়ে উনি জানতে চান, মানে রাত্রেবেলা তার 3-4 দিন ঘুম হচ্ছে, মানে প্যানিক অ্যাটাক হচ্ছে। কারণ প্রতিদিন ওনাকে আমি বলছি আপনার টেলিভিশন দেখার দরকার নেই, আপনার ফেসবুক দেখার দরকার নেই, ঠিক আছে, আপনার এই তথ্য জানার দরকার নেই, কারণ আপনি তো ভালো আছেন। সুতরাং লিমিটেড ইউজ অফ সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলস। তবে আমি বলবো যে ফেসবুকে যখন আপনি যান, আপনি স্পেসিফিক কিছু গ্রুপের মধ্যে আপনি
আপনার সময়গুলো পাস করেন। আপনি এমআরসিপি গ্রুপে ঢোকেন, আপনি কোনো একটা একাডেমিক গ্রুপে ঢোকেন, আপনি যেখানে একাডেমিক ক্যারিয়ার ডিসকাশন চলছে, কোথাও জুম মিটিং, ওয়েবিনার, কোনো সেশন চলছে, আপনি সেটার মধ্যে ঢোকেন। অনলাইনে প্রচুর কোর্স পাওয়া যায়, আপনি মেড ইউনিভার্সিটি কোর্স পাওয়া যায়, অনলাইনে সার্টিফিকেট কোর্স আছে, আপনি নিজের স্কিল ডেভেলপ করে ফেলেন। এই সময়ের মধ্যে আপনি 3-4টা সার্টিফিকেট কোর্স করে ফেলেন, নলেজ বিল্ড আপ করে ফেলেন। পৃথিবীতে হাজার হাজার ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আপনার অনলাইন কোর্স করতে পারা যায়। এটা দিয়ে আপনি নলেজের শেপটাকে নিয়ে আসেন। আপনি ইসিজি শিখে ফেলেন, হ্যাঁ, আপনি এবিজি শিখে ফেলেন, আপনি ইন্টারপ্রিটেশন, বিভিন্ন জিনিসের ইন্টারপ্রিটেশন গুলো শিখে ফেলেন। সো এই জিনিসগুলো কিন্তু যেহেতু হ্যান্ডস অন এর সুযোগ কিন্তু আমাদের আসলে নাই। অনলাইনে অনেক ধরনের ডিগ্রি পাওয়া যায়, ঠিক আছে? ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামগুলোকে সার্চ করেন, ওই সার্চগুলো প্রোগ্রাম, হয়তো কিছু প্রোগ্রাম আছে যেগুলো 1 বছরের, আপনি কিন্তু 1 বছর বা 2 বছরের মধ্যে এরকম মাস্টার্স কোর্স আছে, এগুলো অনলাইন মাস্টার্স কোর্স আছে, এগুলো সার্চ করেন। এবং যেখানে হয়তো আপনি 1-2 মাস গিয়ে ফিজিক্যালি ওখানে ক্যাম্পাসে গিয়ে আপনাকে হ্যান্ডস অন করে এসে আবার আপনি এই কোর্সগুলো কিন্তু করতে পারবেন। সো এই যে জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি নিজেকে অ্যাজ এন স্কিল ম্যান পাওয়ার, কারণ হচ্ছে স্কিলফুল ম্যান পাওয়ার সামনে কিন্তু আসছে। এখন যারা আইসিইউ বা ইনকিউবেশন পারেন তাদের কিন্তু হচ্ছে এখন অনেক ডিমান্ড হয়েছে, সুতরাং স্কিল ম্যান পাওয়ার সামনে অনেক বেশি প্রয়োজন হবে। আর যেহেতু করোনাকে আমাদের আজকে হোক কালকে হোক, এটা একটা অবধারিত সত্য, আপনি আমি কিন্তু আমরা করোনাতে এফেক্টেড হয়ে যেতে পারি। ইচ এন্ড এভরিবডি ইজ ভালনারেবল। আজকে আপনি বাসায় লুকিয়ে থাকতে হবে, আজকে হোক কালকে হোক, আজকে এর মাধ্যমে দিয়ে হোক, অথবা ড্রাইভারের মাধ্যমে দিয়ে হোক, অথবা আপনার দারোয়ানের মাধ্যমে হোক, কাজের লোকের মাধ্যমে হোক, আপনি তো মাসের পর মাস কাজের লোক ছাড়া থাকতে পারবেন, আপনার ঘর চলবে। সুতরাং কোনো না হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে হচ্ছে বুস্ট আপ ইউর ইমিউনিটিকে, নিজের ইমিউনিটিকে বুস্ট আপ করেন। বিকজ টুডে অর টুমরো আপনি কিন্তু এই বছর চলতে কখনো না কখনো আপনি এফেক্টেড হয়ে যেতে পারেন। সো ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য আমার যে ধরনের খাদ্যাভ্যাস, যে ধরনের লাইফস্টাইল, যে ধরনের জীবনাচরণে অভ্যস্ত হওয়া দরকার, সেগুলো আমার মনে হয় আমরা অবলম্বন করতে পারি। দিস আর দ্য স্পেশাল স্ট্র্যাটেজি ইন দিস করোনা ইয়ার। এক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ, করোনা ইয়ারে ডাক্তারদের ডিমান্ড কি কমে যাবে, এটা একটা কথা আছে। আপনাকে আমি একটা কথা বলি যে করোনা যেমন পৃথিবীকে মন্দ অবস্থায় ফেলেছে, করোনা পরবর্তী পৃথিবীতে কিন্তু রিয়েলাইজেশন আসবে। প্রথম বিশ্বযুদ্ধের ফেলিওরের পরে কিন্তু ওই সময় হয়েছিল কি জাতিপুঞ্জ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলো জাতিসংঘ। তার মানে হচ্ছে ওইটা যখন ফেলিওর হয়েছে, যেমন এখনকার সিস্টেমে জাতিসংঘের কিন্তু কোনো রোল নেই, সুতরাং এক্সিস্টিং সিস্টেমে জাতিসংঘ ছাড়া কিছু কল্পনা করা যায় না। করোনা পরবর্তী পৃথিবী ম্যানেজমেন্টে আমার মনে হয় যে নতুন কিছু তত্ত্বের উদ্ভব হবে, এবং সেখানে 1 নাম্বার প্রায়োরিটি থাকবে ডেফিনেটলি হেলথ সিস্টেম। এই করোনা আমাদের হেলথ সিস্টেম যে কত দুর্বল এবং তার যে ত্রুটিগুলো, সেগুলো কিন্তু শেষে দেখিয়ে দিয়ে গিয়েছে। এবং এই হেলথ সিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যারা হবেন ডেফিনেটলি ফ্রন্টলাইনার্স, চিকিৎসক। এবং আমি মনে করব যে এই মহামারীকে আবার নতুন কোনো মহামারী যাতে না আসে, তার আগেই উন্নত বিশ্ব তাদের বাজেটে একটা বিরাট পার্ট কিন্তু তারা অবশ্যই হেলথ সিস্টেমে দেবে, ইনক্লুডিং আওয়ার কান্ট্রি, আমাদের দেশকেও দিতে হবে। আপনারা জানেন যে এখন মানে যেসব জায়গায় আইসিইউ ছিল না, বাংলাদেশ সরকার সেসব জায়গায় আইসিইউ করার উদ্যোগ নিচ্ছেন। দিস আর সাম ডেভেলপমেন্টস। পারবেন কি পারবেন না এটা কোনো ইস্যু নয়, বা এটা কিভাবে চলবে, কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় পিসিআর ল্যাব বসে গেছে। একটা পিসিআর ল্যাব তৈরি করা হঠাৎ করে চিন্তা করে হচ্ছে, সময় আমাদেরকে কিন্তু তৈরি করছে। সুতরাং বিশ্বজুড়ে ডেভেলপ, আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর হেলথ সিস্টেমের পেছনে তাদের বিরাট একটা বাজেট তারা কিন্তু বরাদ্দ করবে। এবং বাংলাদেশে অনেক দিন ধরে চিকিৎসকরা, আমাদের সিনিয়ররা, আমাদের স্যাররা কিন্তু তারা বলে আসছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের খরচ খুবই কম, বাজেটে বরাদ্দ খুবই কম, পার হেড মাথা পিছু বাজেট অত্যন্ত সীমিত। তাহলে চিকিৎসক সংখ্যা যেমন বাড়াতে হবে, বাজেটও বাড়াতে হবে। বাজেট যখন বাড়বে তখন স্পেশালাইজেশনের কিন্তু সুযোগ তৈরি হবে, স্পেশালিটি বাড়বে, বিভিন্ন ধরনের ডিফারেন্ট এক্সপার্টাইজের মানুষের প্রয়োজন হবে। সেই সময়টাকে কিন্তু আমাদের নতুন প্রজন্মকে ধরতে হবে। আপনি আজকের কথা কিন্তু চিন্তা করলে হবে না, আপনি যেই সময়টা পরিণত থাকবেন আজকে থেকে ঠিক 10 বছর পরে, ওই সময় পৃথিবী কি চাচ্ছে, আমি ওই সময়টাকে আজকে ধরেন এখন যারা ইনফার্টিলিটি নিয়ে ক্যারিয়ার করছেন,
বা ইনফার্টিলিটি ডিল করছেন, তারা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে তারা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা মানুষের একটা টাইম ডিমান্ডিং নোটিস আছে। আজকে আইসিইউ ঠিক 10 বছর আগে যে সেটআপ কথা কল্পনা করা যেত না, আজকে ইন্টেন্সিভ কেয়ার সাবজেক্ট খুলেছে, ইন্টেন্সিভিস্ট তৈরি হচ্ছে, হচ্ছে না? সুতরাং আজকে বাংলাদেশে যে ভাইরোলজি সাবজেক্টে ক্যারিয়ার করব কি করব না এটি একটি, কিন্তু আজকে বাংলাদেশে মানে হিরোদের জায়গায় কিন্তু ওনাদের একটা জায়গা চলে আসছে, তাই না? ইনফেকশাস ডিজিজ, সবাই ইন্টারনাল মেডিসিনের পিছনে ঘুরছে, কিন্তু ইনফেকশাস ডিজিজ, টপিক্যাল মেডিসিন, এই জিনিসগুলোর যে একটা মানে আলাদা অবস্থান ছিল, এটা যে পৃথিবীর জন্য কত জরুরি, সেই কথাগুলো কিন্তু এখন আমাদের চোখের সামনে ভাসছে। সারা পৃথিবী কিন্তু এখন গবেষণায় আবার নিজেকে করবে, নতুন ভাবে কিন্তু তথ্য নিয়ে রিসার্চের মধ্যে আত্মনিয়োগ করবে। সুতরাং এপিডেমিওলজিস্টদের জায়গা, রিসার্চারদের আরো অনেক বড় জায়গা তৈরি হওয়ার কিন্তু এখানে একটা সুযোগ আছে। সুতরাং আপনি কোন পথে হাঁটবেন, দ্যাট ম্যাটার্স। আফটার 10 ইয়ার্স আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান, এই জিনিসটি কিন্তু আপনাকে অবশ্যই রিয়েলাইজেশনে নিয়ে আসতে হবে। আমি চিকিৎসকদের কথা বলছিলাম, আপনি যদি বুঝে থাকেন, আমরা মাঝে মাঝে বলি না যে বাংলাদেশে এত মেডিকেল কলেজ, প্রচুর ডাক্তার বেরোচ্ছে, এদেরকে কি হবে, কি করবে এবং এরা কোথায় যাবে, বেকারত্বে ভুগবে। কিন্তু আপনি শুধুমাত্র দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এটা হবে। আপনাকে পৃথিবী পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। বাংলাদেশে কি মানে একদম ঘরে ঘরে ডাক্তার হয়ে গেছে, বিষয়টা কি এরকম? এখনো যদি আপনাকে বলি, আপনি যে মালদ্বীপকে আপনি পাত্তা দেন না, হ্যাঁ, মালদ্বীপ বাংলাদেশের ছোট একটা রাষ্ট্র, সার্কের। পাকিস্তান বলা হয় যে কি ব্যর্থ রাষ্ট্র, আমরা এইসব বলি। তারপরে হচ্ছে নেপাল, নেপালের মতো একটা ক্ষুদ্র কান্ট্রি, ভুটান, ইভেন আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত। আপনি আফগানিস্তানের কথা যদি চিন্তা করেন, কল্পনায় করেন, সে আফগানিস্তানে প্রতি 10,000 মানুষের জন্য ডাক্তার কতজন জানেন? 2.84, 2.84। যে পিচ্চি ভুটান, সেখানে চিকিৎসক প্রতি 10,000-এর জন্য আছেন 3.72। মালদ্বীপে হচ্ছে সবচেয়ে বেশি, ক্ষুদ্র কান্ট্রি, অথচ তাদের হেলথ সিস্টেম দেখেন, তারা প্রতি 10,000 জনের জন্য 22 জন চিকিৎসক আছে। শ্রীলঙ্কায় আছে প্রায় 10 জন। ইন্ডিয়াতে প্রতি 10,000 জনের জন্য চিকিৎসক হচ্ছে 8 জনের। পাকিস্তান প্রতি 10,000 জনের জন্য ডাক্তার আছেন 10 জন। আর আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র 5 জন চিকিৎসক 10,000 জনকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। সুতরাং এখনো ডাক্তারদের সম্ভাবনা ফুরিয়ে যায়নি। এবং এই যে বাজেট বাড়বে বললাম, বাজেট যখন বাড়বে তখন কিন্তু অপরচুনিটিস তৈরি হবে। মালদ্বীপে প্রতি ব্যক্তি মানে পার হেড তাদের স্বাস্থ্য খরচ প্রতি জনের জন্য বরাদ্দ কত? প্রায় 2,000 টাকা, $1,996 ইউএস ডলার। এমনকি আফগানিস্তানের মতো দেশে, সেখানে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় হচ্ছে $167। শ্রীলঙ্কায় $370 মতো। যে ভঙ্গুর বা পাকিস্তানের কথা বলছি, তাদের হচ্ছে প্রায় 170-এর মতো, $169। আর সেখানে আমাদের মাথা পিছু স্বাস্থ্যের জন্য ব্যয় হচ্ছে মাত্র $88 ইউএস ডলার, $88। সুতরাং নিশ্চিতভাবে আমার মনে হয় যে করোনা পরবর্তী রিয়েলাইজেশন যদি হয়, স্বাস্থ্য ব্যবস্থায় অবশ্যই এই জায়গাটাকে নিয়ে কনসার্ন হতে হবে। যতদিন আমরা মাথা পিছু স্বাস্থ্য ব্যাপার মানুষকে হেলথ কনসার্ন করতে না পারবো, এবং স্বাস্থ্য বীমার যে কথা আসছে, আমি মনে করি এটি চালু হলে চিকিৎসকদের এই সার্ভিসটা আরো অনেক বেশি সিকিউর হয়ে যাবে। আপনাকে ভিজিট নিয়ে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না, রোগীর কাছে ভিজিট চাইতে হবে না, কিংবা মানে এই যে সিস্টেম। এবং এই করোনা এসে আজকে আমাকে আপনার সামনে অনলাইনে নিয়ে এসেছে, আমি তো অফলাইনে থাকা মানুষ, আমাকে আপনার সামনে অনলাইনে নিয়ে এসে আপনার কাছে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। আজকে আমাদের চিনতে শিখিয়েছে যে অপ্রয়োজনীয় সময় জ্যামের মধ্যে না বসে থেকেও জুমে কিন্তু পরস্পর কানেক্ট করা যায়, পরিবারের সদস্যদের সাথে হৃদ্যতার আদান প্রদান করা যায়, পুরাতন বন্ধুগুলোকে আবারও খুঁজে পাওয়া সম্ভব থ্রু দিস অনলাইন। সুতরাং আমি ইন্টার্নদের কথা বলছিলাম, তাহলে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু প্ল্যানিং এর পর যারা অন্য ডক্টর আছেন, বিসিএস এ যারা আছেন, এদের ছোট ছোট কয়েকটি কথা বলবো। ফিমেল যারা আছেন তাদের জন্য কিছু কথা থাকবে। এর মধ্যে প্রথমেই যেটা হচ্ছে ইন্টার্নদের জন্য, তুমি এই সময়টা কি করবা?
তোমার জন্য আমার প্রথম কথা হচ্ছে ভাই, এখন দিস ইজ দ্য টাইম টু সার্ভ মাই নেশন। দেশকে এখন সার্ভ করার সময়। এবং আমার বাবা বা আমার মা বা বোন ভাই কেউ যদি নিজে অসুস্থ থাকতো, তাকে আমি ঠিক যেভাবে সার্ভ করতাম, যদিও আমরা ঝুঁকিতে আছি, আমি জানি আমরা অনেক ঝুঁকিতে আছি, আমাদের অনেক লিমিটেশন আছে। তৃতীয় বিশ্বের একটা দেশে বসবাস করে, আমরা বলছি ডেভেলপিং অথবা ডেভেলপড কান্ট্রি, তারপরেও আমাদের এই লিমিটেড রিসোর্স, যত কথা বলি কেন 88 টাকা পার হেড বরাদ্দ দেশে, আমি সব সময় প্রতিটা সময় আমি খুব ভালো মানের পিপিএ পাবো, N95 মাস্ক আমার জন্য বরাদ্দ থাকবে প্রতিদিন একটা করে, এটা আসলে বাতুলতা। সুতরাং নিজের প্রোটেকশন আপনার নিজেকেই করতে হবে, কারণ বেঁচে থাকলে আপনি স্বপ্ন দেখতে পারবেন, আপনি বেঁচে থাকলে আপনার পরিবারকে সার্ভ করতে পারবেন, এবং আপনার জীবনটা আপনার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং নিজের সিকিউরিটি নিজেকে নিশ্চিত করতে হবে। এই ঈদে আমি নিজের জন্য পাঞ্জাবি কিনতাম না, ড্রেস কিনতাম, জুতো কিনতাম, সেগুলো তো করা হচ্ছে না কারণ আমি কোথাও যেতে পারছি না। সেই জিনিসটাকে আপনি নিজের প্রোটেকশনে ব্যবহার করেন। মানুষকে গিফট দিতে চান, ডাক্তার বন্ধুকে গিফট দিতে চান, আপনি তাকে N95 মাস্ক গিফট করেন, তাকে পিপিএ গিফট করেন। এর চেয়ে বেস্ট গিফট, এক বক্স গ্লাভস গিফট করেন, এর চেয়ে বেস্ট গিফট এই সময়ের জন্য আর হয় না। আমি যে কথাটি বলছিলাম, সো টু সার্ভ মাই নেশন, দিস ইজ দ্য হাই টাইম। এবং হৃদয়ের মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে। কিন্তু যারা কোভিড হসপিটালে ডিউটি করছেন, তাদের কিন্তু পুরো 7 দিন ডিউটি করতে হয় না, এটা আমি জানি, যেতে হচ্ছে না। তাহলে আমাকে যদি 1 দিন 2 দিন যেতে হয় বা 3 দিন ডিউটি করতে হয়, বাকি সময়টা আমি কিভাবে কাজে লাগাচ্ছি, এই প্ল্যানটা কিন্তু এখন থেকে নিতে হবে, এখন থেকে। সো টার্গেট হচ্ছে ভিশন 2021, 2021। 2021 সালে যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, যদি আমাদের পরিবারের সবকিছু ভালোভাবে চলে, যদি আমাদের সবকিছু নিরাপদ থাকে, তাহলে আমরা অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য 2021 সালে আমাদের বাংলাদেশে আছে না ভিশন 2021, আপনার জীবনেও 2021 কে একটি মাইল ফলক হিসেবে নিতে হবে। সো নাম্বার 1 স্ট্র্যাটেজি, মেক ইউর ক্যারিয়ার প্ল্যান। সেক্ষেত্রে সাবজেক্ট চয়েস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই সাবজেক্ট চয়েসের সাথে সাথে প্রিপারেশন, টেকিং ইউর প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে আমি বলবো যে পৃথিবী জুড়ে এখন কিন্তু রিসেন্টলি আরব এমিরেটস বিদেশি ডাক্তারদের তাদের দেশের জন্য 10 বছরের মাল্টিপল ভিসা দিয়ে দিয়েছে। এবং এত ফ্রিকুয়েন্টলি মেডিকেল কলেজ কিন্তু বাইরের দেশে আসলে তৈরি করা যায় না। বাংলাদেশে কেন যায় সে প্রেক্ষিত নিয়ে আমি আলোচনা করছি না, এখানে অনেক কিছুই সম্ভব। কিন্তু এটাও ঠিক যে পৃথিবীতে কিন্তু জুড়ে এখন এই হেলথ ওয়ার্কার, হেলথ ম্যান পাওয়ার, ডাক্তার, নার্স, তারপরে টেকনোলজিস্ট, যারা স্কিলড পারসনস, এগুলো কিন্তু একটা ডিমান্ড তৈরি হবে। সো 2 ধরনের প্ল্যান হতে পারে, ওয়েদার আমি বাংলাদেশে বসে সার্ভ করব, বাংলাদেশের মতো করে প্ল্যান করব, অথবা আমি বাইরে পৃথিবীর জন্য নিজেকে তৈরি করব। কিন্তু বাংলাদেশে বসে সার্ভ করার প্ল্যান থাকলেও আমার স্ট্যান্ডার্ড যদি যেন হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো সার্ভ কোথায় করব, দ্যাটস অ্যান ডিফারেন্ট ইস্যু, ওয়েদার ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে। সেদিক থেকে আমি বলবো যে এই সময়টাতে অবশ্যই আমাদেরকে 1 নাম্বার হচ্ছে, যদি একটা প্রিপারেশন নিই, আমি বলবো যে একবার খুব ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলুন, একবার। প্রিপারেশনটা এত কনক্রিট হবে, আমার বেসিক ফাউন্ডেশনটা এত ভালো হবে, আমি বেসিক সাবজেক্টগুলোতে এত চমৎকারভাবে নিজেকে গোছাবো যাতে যে কোনো পরীক্ষা আমি অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আমার প্ল্যান থাকতে পারে আমি এমআরসিপি দিব, এমআরসিওজি সিপিসিএইচ দিব, অথবা আমি প্ল্যাব দিব, অথবা এএমসি করবো, ইউসিএমএল প্ল্যান, বাট মেক ইউর এফসিপিএস পার্ট 1 ফার্স্ট। হাতে একটা সম্বল রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। সো সব সময়ের জন্য এফসিপিএস এর জন্য প্রিপেয়ার হওয়াটাই আমার কাছে বুদ্ধিমানের কাজ। এবং এর সাথে সাথে আমি এখন থেকে আমার যে ড্রিম, যদি বাইরের যাদের প্ল্যান আছে, এমআরসিপিসিএস বা যারা করতে চাচ্ছেন, টেক ইউর প্রিপারেশন, টেক ইউর ইনফরমেশন, টেক কোন বই পড়তে হবে, কি নলেজ সিক করতে হবে, কোন জায়গাগুলো স্ট্র্যাটেজিক্যালি ইয়ে করা দরকার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা প্ল্যাব অথবা ইয়ে দেবেন, ইউসিএমএল দিবেন, তারা শুনে যাবেন যে আমি হ্যাঁ ইউসিএমএল যাবো, আমেরিকা ইয়ে আছে, বাট ইউ নিড সাপোর্ট।
একটা লম্বা সময় সাপোর্ট, আপনি ওখানে গিয়ে রেসিডেন্সি পাবেন কি পাবেন না, ওখানে গিয়ে আদৌ ডাক্তারি করতে পারবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু যারা সিনিয়র আছে, জেনেসিসের পেজগুলোর মাধ্যমে আমরা সারা পৃথিবী থেকে আমাদের রিসোর্স পার্সনদেরকে কানেক্ট করে এই তথ্যগুলো কিন্তু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি টু হেল্প ইউ ফর এ ভেরি গুড প্ল্যানিং। ইন্টার্নের সময়ে আপনি নলেজ স্কিল বাড়াবেন, প্রয়োজনে সার্টিফিকেট যে কোর্সগুলো দেশে আছে অথবা অনলাইনে আছে সেগুলো করতে পারেন, বাট সার্টিফিকেট কোর্স ইজ নট এ বেসিক ডিগ্রি, এই কথাটি কিন্তু মনে রাখতে হবে। আপনি নিজেকে জিপির জন্য প্রিপেয়ার করতে পারেন, যে আপনি যে এলাকায় আছেন অথবা আপনার নিজের প্রতিষ্ঠিত আগের থেকে আছে, পারিবারিকভাবে আপনি অনেক মানে ক্লিনিক আছে, হসপিটাল আছে, মেক এ ভেরি গুড জিপি প্ল্যান। আপনি বা খুব প্রতিষ্ঠিত জিপি, যদি পেশেন্ট দেখা আপনার টার্গেট হয়ে থাকে। So before making a post-graduation planning, you need to assess, to fix up your plan, যে আসলে আপনি কেন পোস্ট গ্রাজুয়েশন করতে চাচ্ছেন। এবং আমি সবসময় সব ক্লাসে আমার যারা স্টুডেন্টস আছে আমি তাদেরকে বলি যে আর্নিং, টাকা ইনকামের জন্য ডাক্তারের মতো বাজে পেশা আর হয় না, কারণ এতে যে অমানসিক পরিশ্রম আপনি করতে হবে তার চেয়ে বিজনেস করাটা অনেক ভালো। মেক ইউর বিজনেস প্ল্যান। যদি আপনার ইনকাম হতে বড়লোক হয়ে মানে সেরকম একটা লাইফ, হ্যাপি লাইফ লিড করতে চান, পশ মানে লাইফ লিড করবেন, আপনার অনেক গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, আপনি মানে আরামায়েশে লাইফ, মেক ইউর বিজনেস প্ল্যান। সো ডক্টরশিপ ইজ আ ডেভোশন। সুতরাং প্রফেশনের এই জায়গাটাকে তৈরি করা স্কিলফুল। সো দ্য টার্গেট শুড বি ফিক্সড অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট, যে আমি আমার দেশে মানুষকে অথবা পেশেন্টকে যে সার্ভিসটা দিব সেটা যেন আমি একটা এক্সেলেন্ট উপায়ে দিতে পারি, সেজন্য আমি পোস্ট গ্রাজুয়েশন করব। সেটা এখন থেকেই আপনি ওই যে ফেসবুকে যখন ঢুকবেন, আপনি এএমসির গ্রুপে ঢুকেন, আপনার প্ল্যাব স্বপ্ন থাকে প্ল্যাব, ওয়েটি যা ইচ্ছা থাকলে ওয়েটি দেখেন। আপনি এই চান্সে কিন্তু আইএলটিএসটা চমৎকার ভাবে এই মধ্যে করে ফেলতে পারেন। ইন্টারনেটে প্রচুর ভিডিও পাওয়া যায় এবং ফ্রি এক্সাম দেওয়ার প্রচুর সাইট আছে, এগুলো আপনি অ্যাপ্লাই করতে থাকেন। তাতে কি হবে, আপনার ইংলিশ লার্নিং স্কিলটা, আপনি ইন্টারনেটে ডিউটি করছেন, আপনারা প্ল্যান করে ওখানে বাংলা বদলে ইংলিশে করতে থাকেন, একটা শুধু করবেন যে না ভুল হলে কেউ হাসবো না, ঠিক আছে? এটা কনভারসেশনের জায়গাটা আপনি কি করতে থাকেন, আপনি অনলাইনে যাচ্ছেন, আপনি শুধু শুধু স্ক্রল করে মানুষকে কি করেছে, প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে এটা দেখার চাইতে আপনি বিবিসি দেখেন, ওখানে ইংলিশের জার্নাল আছে, সেই জার্নাল জিনিসটা দেখতে পারেন। সময়কে কাজে লাগান এবং আননেসেসারি ডিগ্রি পেছনে না ঢুকে, যদি জিপি প্ল্যান থাকে এক্সেলেন্ট, বাংলাদেশ আগামী দিনে প্রচুর জিপি প্রয়োজন হবে, সেই জিপির জন্য আপনি জিপি যে প্র্যাকটিসিং যে কোর্সগুলো আছে সেগুলো করে ফেলতে পারেন। আপনি বিজিএইচআর এমসিজিপি কোর্স করতে পারেন এবং এর সাথে সাথে আদার্স যে কোর্সগুলো অ্যাভেলেবল আছে আপনি সেগুলোতে যেতে পারেন ফর ডেভেলপমেন্ট অফ স্কিল। হ্যাঁ, সিসিডি করতে পারেন, আপনার আল্ট্রাসাউন্ডের কোর্স আপনি করতে পারেন। এটা অ্যাজ এ ডক্টর ইটস নট এ ডিগ্রি, ঠিক আছে? অ্যাজ এ ডক্টর আপনি স্কিল বাড়ানোর জন্য আপনি করবেন। এরপরে যাদের অনেকেই আছে যে বিসিএস এর কথা আমি বলছি, যারা বিসিএস এর গভর্নমেন্ট জবের প্ল্যান আছে, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন যে আমি কিভাবে পড়বো, মানে বিসিএস নাকি ডিগ্রি। ডোন্ট মেক এ কন্ট্রাডিকশন। আমরা এমন এক দেশে বসবাস করি, আগে যেরকম ছিল কি, যিনি ডাক্তার তিনি সরাসরি হেলথ সিস্টেমে ঢুকে যাবেন, কিন্তু এখন প্রচুর ডাক্তার, তাকে একটা প্রতিযোগী সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং আপনাকে কিন্তু সেই বাংলা, সেই মানসিক দক্ষতা, সেই ম্যাথ, সেই পুরাতন ভূগোল, সেই ইতিহাস, সংবিধান সবই পড়তে হবে। কারণ হচ্ছে রাষ্ট্র যখন আপনাকে অফিসার বানাবে, সে কিন্তু বাংলাদেশের একজন অফিসার হিসেবে আপনাকে তৈরি করতে চায়। সুতরাং বিসিএস এর প্রিপারেশনের জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে এই প্রিপারেশনে সংবিধান না থাকলে, খুব ভালো করে সংবিধান আমার কোনোদিন পড়া হতো না। বিসিএস ছিল বলেই আমি সংবিধানের আজকে যতটুকু জানি আমার বিসিএস এর কারণে জানা আছে। সুতরাং দেশ সম্পর্কে আপনি জানবেন, আপনি যেহেতু দেশের একজন অফিসার হবেন, সিভিল সার্ভেন্ট হবেন, সুতরাং এই প্রসিডিংস এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং এটাই সিস্টেম, কিছু করার নেই। কিন্তু আবার বিসিএস এর যেই বছর আপনি প্রচুর বিসিএস নিয়ে থাকবেন, পড়া নিয়ে থাকবেন, তখন দেখবেন আবার পোস্ট গ্রাজুয়েশন পড়া ওয়াশ আউট হয়ে গিয়েছে। এই জন্য আমাদের যে প্ল্যানটা হবে সবসময় সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, আপনার বিসিএস দেরিতে আছে, প্রতিদিন 1 ঘন্টা বিসিএস এর সময় দেন, আর পোস্ট গ্রাজুয়েশনের পিছনে বেশি সময় ব্যয় করেন, ওখানে কম সময় দিয়ে এখানে বেশি দেন, রেশিও করে ফেলেন, মেক ইউর প্ল্যান। এবং প্রিভিয়াস কোশ্চেনের আলোকে বিসিএস এর ওই জায়গাগুলো খুব ভালো কিছু গাইড অথবা জিনিসগুলো কিনে
আর হচ্ছে টিম প্ল্যানিং, গ্রুপ ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেখানে ডিউটি করছেন সেখানকার মানুষটার সাথে প্ল্যান বানিয়ে বানিয়ে ফেলেন। ইভেন আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ করে ফেলেন, আপনি মেসেঞ্জার গ্রুপ করে ফেলেন, ওখানে মানে আজে বাজে চিট চ্যাট না করে আপনি কিছু প্রোডাক্টিভ আলোচনা করেন। একটা টপিক আপনি একজনকে দেন যে আজকে তুমি এটা পড়ে আসবে, তুমি এসে আমাদের সবাইকে বলবে। দেখেন আপনি 30 দিনে 30টা টপিক কিন্তু পড়ে ফেলতে পারছেন, আরেকজন পড়িয়ে দিচ্ছে, আপনার পড়া লাগছে না। সো এই ক্ষেত্রে বিসিএস এর কথা আমি আর সামনে যদি সুযোগ থাকে সে কথাটা বলবো। আর এর সাথে সাথে আপনি কি করতে পারেন, যাদের বিসিএস হয়নি, এই যে 39-এ হাজার হাজার চিকিৎসকের মন ভেঙে গেছে, হ্যাঁ তাদের বিসিএস হয়নি, সামনে 40 আছে 39 আছে, হ্যাঁ আপনি হয়তো একটা ম্যাসিভ নিয়োগের পার্ট হতে পারেননি, বাট আপনাকে এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে যেভাবে চাইবেন আমার ক্যারিয়ার প্ল্যানটা সেভাবে হবে। এই ফার্ম বিলিভ অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ প্রফেশনালিস্ট, আপনার কোনো ক্ষমতা নাই আপনি কোনো রোগীকে ভালো করতে পারেন। আমরা শুধু ওষুধ দিতে জানি, আমি আমার নলেজের ওখানে ইমপ্লিমেন্টেশন জানি, কিন্তু আমি ভালো করতে জানি না। ঠিক একইভাবে আপনি ক্যারিয়ার প্ল্যান করতে পারবেন, কিন্তু আলটিমেট ডিসিশন মেকিং আপনার হাতে নাই। সুতরাং আমি যে অবস্থানে আছি সেটার জন্য আলহামদুলিল্লাহ, এর পরের জন্য। এবং যারা জীবনে আসলে সিঙ্গেল টার্গেট ফিক্স করে যে হ্যাঁ আমি এটা ছাড়া বাঁচবো না, এটা ছাড়া আমার হবে না, এবং তার এক্সট্রিমিস্ট হয়ে যান, তাদের লাইফটা কিন্তু অনেক বেশি ঝঞ্ঝাটে পরিপূর্ণ হয়ে যায়। সুতরাং বি ফ্লেক্সিবল, এবং এই সফলতার দৌড়ে সবসময় কিছু নেগেটিভিটি হাতে রেখে যারা চলতে পারেন, যারা মেনে নিতে জানেন, নিজেকে অভ্যস্ত করে তোলেন, সময়ের সাথে খাপ খাওয়াতে, তারাই কিন্তু আলটিমেটলি সার্ভাইভ করে যান। আপনি আর্মি জবের জন্য ট্রাই করেন, ভেরি সিকিউর, যারা পশ জব, ঠিক আছে, আমি একটু পরে এটা নিয়ে দুই একটা কথা বলবো। আদার্স যারা আছেন, সামনে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট হবে, আপনি ইন্ডিভিজুয়াল জয়েন্ট ভেঞ্চারে আপনি হসপিটাল ম্যানেজমেন্টের উপরে দক্ষতা অর্জন করেন। এখন পর্যন্ত হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে ডাক্তার দক্ষ অ্যাডমিনিস্ট্রেশনের যথেষ্ট অভাব আছে। আমরা কিন্তু ক্লিনিক্যালি অনেক শার্প হতে পারি, বাট যখন আমাদেরকে ম্যানেজমেন্ট মেনটেন করতে দেয়, ম্যানেজমেন্টে পাঠানো হয় অ্যাজ এ ম্যানেজার, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পাঠানো হয়ে যায়, আমরা কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়ে যাই। সুতরাং কিছু মানুষের প্রয়োজন আছে যারা ক্লিনিক্যাল এই জায়গাটার বাইরে থেকে এসে ওনারা হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারে। হেলথ নিয়ে প্রচুর কাজের সুযোগ আছে, অনেকে যে হেলথ ইকুইপমেন্টস, ঠিক আছে, আপনি যদি বিজনেসের স্ট্র্যাটেজি পাশাপাশি রাখতে চান তাহলে এই জায়গাগুলোকে আপনি সিকিউর করেন, এবং এটা গ্রুপে করতে পারেন, জয়েন্ট ভেঞ্চার হসপিটাল করতে পারেন, জয়েন্ট ভেঞ্চার ক্লিনিক করতে পারেন, ঠিক আছে। আপনি অদ্ভুতভাবে চিন্তা করতে পারেন যে আপনাকে যদি এই প্রশ্নটা এখন করা হয় যে আজকে আপনি অসুস্থ হলে আপনি কোন হসপিটালে চিকিৎসা করবেন, নিজেকে কোন চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করাবেন, আপনার বাবাকে আপনি কোন হসপিটালে চিকিৎসা করাতে চান, কোন আইসিইউতে দিতে চান, এই ভাবনাটা যখন আপনার ভেতরে কাজ করবে তখন আপনি দেখবেন নিতান্ত আমরা কিন্তু কম বেশি অসহায় হয়ে পড়ি। কারণ এভরিথিং there is dissatisfaction, some bodies are very fail, কিছু হসপিটাল আছে খুব বাজে অবস্থা, আপনার আমরা তো কাজ করি সব জায়গাগুলো, তাই না, আপনারা কাজ করে করে এগুলো দেখছেন। সুতরাং আমরা কি গভর্নমেন্টের এমন একটা হসপিটাল করতে পারি না যে আমি একটা ইথিক্সের জায়গা মেনটেন করে আমি সার্ভিস ওরিয়েন্টেড হসপিটাল আমি মেইন করব, ক্লিনিক একটা স্পেশালাইজড সেন্টার। আমরা ইন্ডিয়ার এত হেলথ সিস্টেমের প্রশংসা করি, অদ্ভুত ব্যাপার হচ্ছে আপনি যদি ইন্ডিয়ার গভর্নমেন্ট হসপিটালগুলোতে যান, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে যদি যান, বাংলাদেশের সরকারি হাসপাতালের চাইতেও অনেক হসপিটাল অত্যন্ত মিসম্যানেজমেন্ট। তাহলে মানুষ কেন বঙ্গবালের মতো ওখানে দৌড়াচ্ছে? তারা যে ইন্ডিভিজুয়ালাইজ সেন্টারগুলোতে যাচ্ছে এদের মধ্যে অলমোস্ট 95% কিন্তু হচ্ছে বেসরকারি হাসপাতাল, এবং তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে। আপনি যদি এন্টারপ্রেনার হন তাহলে আপনি এন্টারপ্রেনার হয়ে আপনার আন্ডারে শত শত চিকিৎসককে কিন্তু আপনি কাজ করাতে পারেন। তাহলে তার দুঃখ ব্যথা যে আপনি যেভাবে বুঝবেন আপনার মতো তো কেউ বুঝবে না। সো বি অ্যান এন্টারপ্রেনার। যারা হয়তো বা ক্লিনিক্যালে ক্যারিয়ার করতে চাচ্ছেন, এটা সুযোগ যাদের আছে তারা দিকে যেতে পারে। সো এই ধরনের স্পেশালাইজ সেন্টার গুলো, এবং আরেকটা হচ্ছে মার্কেটিং, ডেফিনেটলি উপস্থাপনা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। এবার যারা 2000-এ নিয়োগ পেলেন বিসিএস এ তাদের জন্য আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে 2000 যারা নিয়োগ পেয়েছেন এবং 39-এ আগে যে 4000-এর মতো নিয়োগ পেলেন, আপনারা কিন্তু এখন বেসিক্যালি হচ্ছে সম্মুখ যোদ্ধা, আপনাদেরকে কিন্তু উপজেলাগুলো ফেস করতে হচ্ছে, এবং যারা 2000 তাদের সরাসরি কোভিড পেশেন্ট ডিল করা
লাগবে, এই জন্য আপনাকে নিয়ম দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে এই ঈদের ছুটির ভেতরে আপনি মুক্ত পথ, আমি আমার আজকের এর ভেতরে কিছু লিংক দিয়ে দিব এই প্রেজেন্টেশনের ভিতরে কমেন্ট সেকশনে। এই ট্রেনিংটা আপনি যদি মুক্ত পথের কোর্স করে না থাকেন, muktopath.com বা জিনজি হেলথের যে রিপোর্টটা, আপনার 1 নাম্বার কাজ হচ্ছে মুক্ত পথের কোর্সটি করে ফেলা। দ্বিতীয় যে কাজটা হচ্ছে, আপনি পিপিএ ব্যবহার করছেন, সেই পিপিএ আপনার জন্য আসলে মানে ব্যবহার করতে পারছেন কিনা, জানেন কিনা, মাস্কটা ঠিকভাবে পরতে পারছেন কিনা, গ্লোভস পরছেন, সেটা দিয়ে আবার হাতে টাচ করছেন কিনা, এই জিনিসগুলো সিকিউরিং ছাড়া আপনার জন্য আসলে এই কি বলে নিজেকে নিরাপদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেজন্য সবার আগে নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হন। আপনি শিখে ফেলেন, স্কিল ডেভেলপ করে ফেলেন, আপনি ইন্টারন্যাশনালি কিছু অনলাইন কোর্স আছে সেগুলো করে ফেলেন, এবং খুব ঝুটিকা সময় নেবেন না, যাতে করে আপনি যখন পেশেন্ট ডিল করতে যাবেন ম্যানেজমেন্ট পার্টে যেন আপনি সেফ থাকেন। আমি অনেক মানুষকে জানি এই যে পুলিশ এত পরিমাণ এফেক্টেড হচ্ছে কেন, কারণ দে আর ডিলিং উইথ দ্য জেনারেল পিপল। বাট আমি যখনই দেখি nobody is using their protective equipments মানে প্রপারলি, তারা জানেন না, কারণ তাদেরকে ট্রেনিং তো দেওয়া হয়নি। দ্বিতীয় যেটা কথা হচ্ছে, আমি বলবো একজন স্মার্ট অফিসার হিসাবে আপনার নিজেকে আগে ডেভেলপ করেন। আপনি আপনাদের পাওয়ার পয়েন্ট চালাতে শেখেন, এক্সেল ডেভেলপ করেন, আপনার ট্যাক্সের বিষয়গুলো শিখে ফেলেন, সরকারি যত ট্রেনিং গুলো আসবে সেগুলোকে হচ্ছে আপনি অ্যাচিভ করার চেষ্টা করেন। হ্যাঁ, কোনো ট্রেনিং যাতে মিস না যায়, সুযোগ কোনোটা, জীবনের কোনো শেখা ব্যর্থ নয়, জীবনের কোনো কিছু মানে ফেল না হয়, ঠিক আছে? এখন করোনার মধ্যে নাহলে আমি বলতাম যে আপনি চেম্বার যেখানে আছেন সেখানে চেম্বার শুরু করেন, বলতে পারতাম। হ্যাঁ, কারণ হচ্ছে এই 39 যখন 2 বছর পার হবে, এখন যারা 2000, যদি ভাগ্য ভালো হয় এবং সরকার সদয় হন, আপনার এটা যদি উপজেলা কাউন্ট করে, তাহলে তো আপনার উপজেলা হিসাবে আপনি এক্সাম পাবেন। কারণ অনেকে আছেন কোর্স ছেড়ে এখানে জয়েন করেছেন, 2 বছর পর তো আবার কোর্সে আপনাকে আসতে হবে। যদি উপজেলা কাউন্ট না করে, আপনি কিন্তু 2.5 বছরের ঝামেলায় পড়ে গেলেন। ইন কেস যদি সরকারের ইচ্ছা থাকে যে 3 বছর আপনাকে এখানে রাখবে অ্যাজ এন প্রথম নিয়োগপ্রাপ্ত অফিসার হিসাবে, যেটা সরকারি চাকরির রুলস, মিনিমাম 3 বছর, যেটা ডাক্তারদের জন্য 2 বছর, যদি এই করোনা পরিস্থিতি সেরকম বাধ্য করে, তাহলে কিন্তু আপনি একটা দীর্ঘমেয়াদী প্ল্যানে আপনাকে চলে যেতে হবে। সুতরাং এর মধ্যে তারপরে যারা এফসিপিএস পার্টন আছে, ডেফিনেটলি ট্রেনিং পোস্ট আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করবে, ঠিক আছে? তো এই ফাঁকে সবচেয়ে মানে ভালো হচ্ছে অ্যাজ এ বিসিএস অফিসার যাদের ট্রেনিং আছে 1 বছরের, আপনারা এমআরসিপি সিএস এর পথে হাঁটেন। এই পোস্টিং এর টাইমে আপনি এটা শেষ করে ফেলেন, চাকরি যখন 4 বছর হয়ে যাবে, আপনার 1 বছরে যদি কোনো ট্রেনিং থেকে থাকে, তাহলে আপনি এমসিপিএস এ অ্যাপ্লাই করবেন, আর যে কোর্সগুলোর কথা আমি ইন্টার্নদেরকে বললাম সেই কোর্সগুলো করবেন। এর ফাঁকে যে আমাদের প্রচলিত যেসব নষ্ট কাজগুলো আছে, দয়া করে এগুলোর মধ্যে ঢুকবেন না, ঠিক আছে? ঘুষ অথবা কমিশন বিজনেস অথবা একটা আলট্রা গিয়ের জন্য মানে ডায়াগনস্টিকে হ্যাংলামোপনা, ঠিক আছে? কোম্পানির কাছে যাওয়া, মানে কোম্পানির কাছ থেকে আলাদা পয়সা নিয়ে তাদের ওষুধ লেখা, ঠিক আছে? এই জায়গাগুলো অত্যন্ত হচ্ছে আপনার সম্মানকে যে কোথায় হানি করে নিয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। যারা আপনাকে এগুলো দেয় তারা পেছনে বসে আপনাকে নিয়ে গল্প করে, আপনার সামনে আপনাকে সালাম দেয়, পেছনে কিন্তু আপনাকে গালি দেয়। সুতরাং এই জায়গাগুলো আমরা যেন, আমাদের অনেক পূর্বসূরি এগুলোর মধ্যে জড়িয়ে পড়েছেন, আমরা নতুন ব্যাচ 39 যেন সেরকম প্রাউড ওর দিয়ে একটা ব্যাচ হতে পারে, এটা আমি। এর সাথে সাথে আপনি রিসার্চের কোর্স করে ফেলেন, কারণ আগামী দিনে যারা রিসার্চ জানবে, আপনাকে আলটিমেটলি আপনি এফসিপিএস এ যান, এমডিএমএস এ যান, আপনাকে কিন্তু থিসিস যেতে হবে। সুতরাং আপনি রিসার্চ ওরিয়েন্টেড যে রিসার্চ শিখে ফেলেন, হাউ টু মেক এ রিসার্চ। ইভেন আপনি এই যে উপজেলায় বসে আছেন, আপনি হসপিটালে বসে আছেন, আপনি কিন্তু করোনা পেশেন্টের উপরে কিন্তু চমৎকার রিসার্চ করে ফেলতে পারেন। অফলাইনে আপনি তাদের মানসিক অবস্থা জাজ করার জন্য করতে পারেন, তারা কি খাবার রেসপন্স করছে, তাদের কি দিয়ে ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাদের ওই সময় বিপি কিভাবে ফল করছে, তাদের চেস্ট এক্সরে 100 জন পেশেন্টের আপনি কি পাচ্ছেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি চমৎকার একটা রিসার্চ করতে পারেন। কিন্তু সেই রিসার্চের মন যেমন থাকা চাই, দেখার দৃষ্টি যেমন থাকা চাই, তার সাথে কিন্তু আপনাকে ওরিয়েন্টেশন থাকতে হবে যে আসলে এই জিনিসটা কিভাবে চলে, যে কিভাবে করে,
এই জন্য আমার মনে হয় যে অনলাইন যদি কোনো রিসার্চ থাকেন, আর আমরাও চেষ্টা করব যে সামনে রিসার্চ মডিউল অনলাইনে নিয়ে আসার জন্য, আপনারা এগুলোর সাথে অ্যাটাচ হতে পারলে আমার মনে হয় যে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা একটা রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড তৈরি করতে পারবেন। এমপিএইচ করে ফেলতে পারেন, এখন ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে এমপিএইচ করে ফেলা যায়। আমার মনে হয় এইগুলোর মধ্যে করার জন্য আপনি করবেন, বাট নেভার কম্প্রোমাইজ উইথ ইউর সেফটি ডিয়ার 39। তো এক্ষেত্রে আমি অপশনের কথা বলবো। অনেকে হয়তো অপশন ছিল, এখনকার আসলে যারা নতুন প্রজন্ম তারা অত্যন্ত স্মার্ট এবং তাদেরকে এত অপশন দিয়ে দেওয়ার খুব বেশি কিছু নাই। হ্যাঁ, একদিকে ওয়েদার আমি বলেছি এফসিপিএস, আপনি যেটা প্রিপারেশন নেন না কারণ আজকে যদি আপনার এমডিএমএস স্বপ্ন থাকে, ইন্টার্নশিপের পরে কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু আপনি এমডিএমএস দিতে পারবেন না, ডিপ্লোমা এমফিল দিতে পারবেন না, এটা সিস্টেম। সুতরাং বেটার আপনার যদি মেডিসিনে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, অবশ্যই ডেভিডসনটাকে আপনার একদম আত্মস্থ করে ফেলতে হবে। ডেভিডসন ছাড়া আপনি ইউ ক্যান নেভার বি এ ভেরি গুড ফিজিশিয়ান, মেডিসিন স্পেশালিস্ট, যে ব্রাঞ্চ যেটাই হোক না কেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশে ক্যারিয়ারের মধ্যে আছে কি এফসিপিএস, এমডিএমএস, ডিপ্লোমা, এমফিল, এমপিএইচ এর মতো কোর্সগুলো আছে। আর বাইরের কান্ট্রির জন্য আপনার এমআরসিপি, সিওজি যেগুলো আছে, এবং ধরে এমএসসি করা যায়। আর যদি চাকরির কথা বলেন, ওখান দেশে জব করবেন অ্যাজ এ কনসালটেন্ট, বাংলাদেশে আপনার হচ্ছে বিসিএস, প্রাইভেট সেক্টর, পাবলিক হেলথে ক্যারিয়ার করতে পারেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপরে আর্মির যে জবের কথা বলেছি সেটা আছে। এর সাথে হচ্ছে যে আপনি বাইরের কান্ট্রিগুলোতে আপনি এমসি করতে পারেন, ইউসিএমএল, প্ল্যাব, এগুলোর বিষয় আছে। প্রোমেট্রিক এক্সাম, বাইরের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য প্রোমেট্রিক এক্সাম এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটার জন্য আপনি প্রিপারেশন নিতে পারেন। এক্ষেত্রে সবচেয়ে আমি বলবো যারা বিসিপিএস এ ডিগ্রি নেওয়ার ফেলোশিপ নেওয়ার প্ল্যান আছে, আপনি বিসিপিএস এর ওয়েবসাইটে যান, ওখানে গিয়ে দেখেন যে আপনার জন্য কি কি অপশনস আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন পথে আপনি হাঁটবেন সেটা ফিক্স করা, সাবজেক্ট চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তা না হলে কি হবে, আপনি যদি সংকুল পথে হাঁটেন, যেটি আপনার পছন্দনীয় নয়, যেটি আপনার জন্য প্রযোজ্য নয়, ক্যারিয়ার প্ল্যান ইজ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের জন্য ক্যারিয়ার প্ল্যান হচ্ছে তার নিজের মতো, এবং আপনার মতো করেই আপনাকে আপনার প্ল্যান সাজাতে হবে। সেটা সবাই গড্ডালিকা প্রবাহে হাঁটছে, সবাই ইন্টার্ন মেডিসিন করবে, সবাই জেনারেল সার্জারি করবে, সবাই পেডিয়াট্রিক্স পড়বে, সবাই হচ্ছে আপনার গাইনোকোলজি পড়বে। এর বাইরে যে দৃষ্টি আছে সেই দিকে আপনার চোখ নিবদ্ধ করতে হবে, তাদের দিকে তাকান। ঠিক আছে, এবং যেই সাবজেক্ট আপনাকে ম্যাচ করে সেই সাবজেক্টটার প্রতি আপনার কনসেন্ট্রেশন আপনি নিবদ্ধ করেন, সেটা তথ্য নিতে থাকেন। ঠিক আছে, আপনার ওয়েদার সেটা হতে পারে ডার্মাটোলজি, এই যে সাইকোসোশাল স্ট্রেস সাইকিয়াট্রির জায়গা তৈরি হচ্ছে, ফিজিক্যাল মেডিসিন, তারপরে নিউনেটোলজি সাবজেক্ট এখন বাংলাদেশে একটা ডেভেলপ, মানে এটা যে আমি বলছি ইয়ের কথা, মানে পেডিয়াট্রিক্সের যে সাবজেক্টের কথা। ঠিক আছে, ফ্যামিলি মেডিসিনের একটা জায়গা তৈরি আছে। ঠিক আছে, তো এই যে এখন আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই যে ট্রপিক্যাল মেডিসিন, ঠিক আছে, পালমোনোলজি, এখন তো রেসপিরেটরি মেডিসিনের যারা চিকিৎসক তারা প্রচুর ব্যস্ত। ঠিক আছে, বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই যেখানে এন্ডোক্রাইনের পেশেন্ট নাই, ডায়াবেটিসের পেশেন্ট নাই, এমন কোনো পেশেন্ট নাই যেখানে ব্যথা বেদনার পেশেন্ট নাই। ঠিক আছে, ক্যান্সার এখন করে বাড়ছে, হেমাটোলজি প্রচুর মানুষের প্রয়োজন আছে, এই সেক্টরে অনেক কাজ করার সুযোগ আছে, হেপাটোলজিস্টের সুযোগ আছে, রেডিয়েশন অনকোলজি, রেডিওথেরাপি। সো এই জায়গাগুলো নিয়ে কাজ করার মতো ভাবনা আপনাকে করতে হবে। সো সাবজেক্ট চয়েস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং এক্ষেত্রে এমডিএমএস বা ডিপ্লোমা যারা দিবেন, আমি কয়েকটা কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ডিপ্লোমা তো আপনি জানেনই, আপনারা জানেন যে মধ্যে অর্থোপেডিক্স, ইএনটি, আই, গাইনিক, তারপরে পেডিয়াট্রিক্স, অ্যানেস্থেশিয়া, কার্ডিওলজি, তারপর ডিটিসিডি, এগুলো আছে। এবং এই কোর্সগুলোতে 2 বছর সময় লাগে। যাদের পরিবারে দ্রুত ইনকামে চলে যেতে হবে, আপনাদের পরিবারে অনেক দায়িত্ব আছে, যাদের অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে দ্রুত কাজ শুরু করা দরকার, ঠিক আছে, আমি বলবো যে ডিপ্লোমা তাদের জন্য একটা ভালো অপশনস। যাদের যে সকল ফিমেল, আপনাদের যাদের ফ্যামিলিতে অনেক দায়িত্ব আছে, অথবা ফ্যামিলি আপনাকে ওভাবে কোঅপারেট করে না, ঠিক আছে, একটা লম্বা কোর্সের জন্য আপনাকে সে অ্যালাউ করবে না, অথবা আসলে আপনি চিন্তা করছেন যে আমি আসলে দ্রুত কনসালটেন্ট হিসাবে প্র্যাকটিসে চলে যেতে চাই, ডিপ্লোমা অর এমফিল ইজ এ ভেরি গুড অপশন। এবং আপনি অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে, তবে যারা ডিপ্লোমা করে মেডিকেল কলেজগুলোতে সার্ভ করবেন, অথবা হচ্ছে যারা আপনারা অ্যাজ এ ক্যারিয়ারিস্ট হিসাবে তৈরি হবেন, ডেফিনেটলি আমি বলবো যে ডিপ্লোমার সাথে সাথে অবশ্যই এফসিপিএস পার্ট 1 এর জন্য
অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। তা না হলে এমন একটা সময় হতে পারে যে এখন পর্যন্ত বাংলাদেশে এটা প্রচুর যে ডিপ্লোমা করে ওনারা প্রফেসর পর্যন্ত হতে পারছেন। কিন্তু একটা সময় যদি এরকম কোনো বাড় দিয়ে দেয়, যেটা এবারের ডিপিসিতে সরকারিতে অনেক সাবজেক্টে হয়েছে যে ডিপ্লোমা যারা করেছেন ওনারা আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারেনি। কারণ সরকার চাচ্ছে তাদেরকে জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট হয়ে অ্যাজ অ্যান কনসালটেন্ট হিসাবে ওনাদেরকে সার্ভ করাতে। সুতরাং এই জায়গায় একটা চ্যালেঞ্জ আপনার থেকে যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যারা ডিপ্লোমা করে প্র্যাকটিসে চলে যান, আপনি যদি খুব বিজি হওয়া আপনার জন্য জরুরি না হয়, তাহলে এত নিজেকে ব্যস্ত না করে আপনি ট্রেনিং এবং পার্ট ওয়ানের সাথে সাথে হাঁটতে থাকেন। তা না হলে যখন একবার ইনকামের স্বাদ চলে আসে, টাকা যখন হাতে চলে আসতে থাকে, তখন আসলে পড়াশোনায় নিবদ্ধ করাটা, ব্যস্ততা এমন একটা জিনিস যেটা কোনোদিনও কমবে না। আর ব্যস্ততা এমন একটা জিনিস আপনি যদি না কমান, পৃথিবীর কেউ এটা আপনাকে আসলে কমাতে পারবে না। এটাই বাস্তবতা। সো এদিক থেকে ডিপ্লোমার কথা বলছিলাম। এমফিল যারা যেগুলো বেসিক সায়েন্সের উপরে এমফিল এবং এমডিএমএস দুটো ডিগ্রি আছে, দুটাই হচ্ছে 3 বছরের ডিগ্রি। সেক্ষেত্রে আপনার অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ল্যাব মেডিসিনের রিসেন্টলি ডিপিসিতে ল্যাব মেডিসিনের যে বন্ধাত্ব সেটি কেটেছে এবং তাদের কিন্তু প্রমোশন হয়েছে। তারপরে প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে, হিস্টোপ্যাথোলজির প্রচুর মানুষ প্রয়োজন। এখন ভাইরোলজির প্রচুর মানুষ প্রয়োজন, কারণ এগুলো সেট আপ হবে। হেলথ সিস্টেম ডেভেলপ করার সাথে সাথে এই ধরনের মানুষগুলো অনেক প্রয়োজন হবে। এবং এর সাথে সাথে বায়োকেমিস্ট্রি, ফার্মা, ফিজিও, হ্যাঁ, এই এই জায়গাগুলোর যে ভ্যাকেন্সি সেটা ফিল আপ করার জন্য আপনারা যারা একদম মানে একাডেমিক্যালি থাকতে চান, রিসার্চ ওরিয়েন্টেড, পেশেন্টের কাছে অত ঝামেলা নিতে চান না, ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এই জায়গাগুলো একটা ভালো। নিপসন এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনার এমপিএইচ এর সুযোগ আছে। এবং সব অনেক পাবলিক ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে সুযোগ আছে, সবগুলো কিন্তু অ্যাফিলিয়েটেড না। হ্যাঁ, কিছু কিছু অ্যাফিলিয়েটেড আছে, এগুলো আপনাকে জেনে নিতে হবে। আমার যেটা যতটুকু জানা আছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, এগুলো মনে হয় কিছু আছে যেগুলো অ্যাফিলিয়েটেড। এবং ওখানে কিন্তু আপনি আগামী দিনের যে মানে এই যে হসপিটাল ম্যানেজমেন্ট, এপিডেমিওলজি, প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিন, হ্যাঁ, আজকে আমাদের এই যে চ্যালেঞ্জের মুখে পড়লাম কেন? কারণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে দিয়ে যে সিস্টেম চালানো দরকার ছিল, তারা আসলে ওইভাবে সমাদর পাননি। আজকে পৃথিবী কিন্তু তাদের কথা ভাবছে যে না, তাদের কথাগুলো শোনা প্রয়োজন ছিল। এবং ডেফিনেটলি আগামী দিনে এই যে প্রিভেন্টিভ এবং সোশ্যাল মেডিসিন, তার একটা বিরাট ক্ষেত্র তৈরি হবে, আর শুধু দেশে না, বাইরেও। এবং বিসিএস এ যারা হতাশায় আছেন যে এই ম্যাসিভ একটা নিয়োগের পরে আর কি কোনো নিয়োগ আসবে কিনা, এই 200-400 করে আমি যাব কিনা, হ্যাঁ, 33-এর পরেও একটা এরকম একটা ইয়ে ছিল যে এর চেয়ে বড় 6,500 নিয়োগ হয়েছে, এর চেয়ে মনে হয় আর কোনোদিন এত বড় নিয়োগ হবে না। কিন্তু সেই কথাটা যে সঠিক ছিল না, সেই কথাটাকে সত্যে প্রমাণ করেছে কে? 39। সুতরাং সময়ের প্রয়োজনে আবার চিকিৎসক আসবে। আপনাকে বলেছি বাংলাদেশে মাথাপিছু চিকিৎসক খুবই কম। সুতরাং এই হেলথ সিস্টেমকে যদি চমৎকারভাবে গোছাতে হয়, অবশ্যই আরো বেশি চিকিৎসকের প্রয়োজন আছে। সেদিক থেকে আমি বলবো যে এখন থেকেই আপনারা রেগুলারলি প্রিপারেশন নেন, এবং দ্যাট শুড বি ভেরি সিস্টেমেটিক। যে জায়গায় আপনার এমফেসিস করা দরকার, এজ এ ডক্টর হিসাবে আপনি কিন্তু মোটামুটি ম্যাথ ভালো পারেন, অথবা আমি বলবো যে হ্যাঁ, আপনার যে সাধারণ বিজ্ঞান যেটা, সেটার মধ্যে আপনার জ্ঞান আছে, আপনার ইংলিশ গুলো আপনি ভালো পারেন, ঠিক আছে। আপনার জানার দুর্বলতার জায়গা, আপনার দুর্বলতার জায়গা হচ্ছে জেনারেল নলেজ, আপনার দুর্বলতার জায়গা হচ্ছে বাংলা সাহিত্য, ব্যাকরণ, এই জায়গাগুলোতে, তাহলে আপনি এগুলোকে নরিশ করেন। সো ইফ ইউ মেক এ ভেরি গুড প্ল্যান, যে কোথায় নাম্বার আছে, নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখেন, কোন জায়গাতে নাম্বার করলে আপনাকে চান্স পাওয়ার জন্য 100-তে আপনি 70 সিকিউর করতে পারবেন, কোন জায়গাগুলো, কোন জায়গায় কোন নাম্বার পড়তে দেওয়া যাবে। এভাবে কিন্তু আপনি বিসিএস এর প্ল্যানগুলো রেগুলার করে করতে পারেন, ঠিক আছে। আর এর সাথে আরবির কথা বলছিলাম, ডেফিনেটলি সোশ্যাল স্ট্যাটাস অনারের জন্য এটা একটা ভালো জায়গা, এটা একটা সিকিউর জব। একটা ঝামেলা হচ্ছে যে এখানে ঢোকার আগে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি পার্ট ওয়ান করে ঢোকেন, তা না হলে ওদের যে এন্ট্রান্স এক্সাম, ওদেরকে কোয়ালিফাইং এক্সাম যেটা দিতে হয়, সেখানে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট নাও পেতে পারেন। হ্যাঁ, সেখানে গিয়ে সাবজেক্ট, সেক্ষেত্রে হয়তো দেখা গেল আপনাকে এভিয়েশন মানে ওখানকার মানে ইয়ে পড়তে হচ্ছে, ট্রিটমেন্ট সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে, হ্যাঁ, এভিয়েশন মেডিসিন বা এরকম। অথবা আমি বলছি না খারাপ, কারণ প্রত্যেকটা জিনিসই প্রয়োজন আছে, কিন্তু আপনার মনে যেটা আছে, আপনার তো সার্জন হতে চেয়েছিলেন, অথবা এই জন্য পার্ট করে ঢোকাটা বেটার। হ্যাঁ, সেদিক থেকে। আর সরাসরি যারা ডিগ্রি করে ফেলেছেন, তারা যদি গভর্নমেন্ট সার্ভিসে বা বাংলাদেশের সরকারের মানে এই সার্ভিসের মধ্যে যাওয়ার ইচ্ছা থাকে, আপনার সরাসরি মেজর হিসাবে র্যাঙ্কে এখানে ঢুকতে পারেন। তবে এটা নিয়ে অনেকে মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ
ওখানে গিয়ে আপনাকে সিস্টেমেটিক, আপনি চাইলেই গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটালের মতো গিয়ে অ্যাজ এন স্পেশালিস্ট সবকিছু করতে পারবেন, মনের মাধুরী মিশিয়ে নিজেকে ডেভেলপ করা এবং সার্ভিস দেওয়া, সেটি কিন্তু নাও হতে পারে। এমনও হতে পারে যে আপনাকে কিছু সিলেক্টিভ কাজ ওখানে করতে হতে পারে, এর বাইরে আপনি কোনো কাজ করবেন না। এজন্য যারা ক্যারিয়ার করবেন, আমার মনে হয় যে যে কোনো তথ্য যা নেবার আগে আপনি ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তথ্য নেবেন যিনি ওইখানে আছেন। আর দ্বিতীয় যেটা তথ্য নেওয়ার একটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে, কোনো হতাশাবাদী ব্যক্তির কাছ থেকে কখনো তথ্য নেবেন, কারণ সে তো হতাশ। ঠিক আছে, তো সেই দিক থেকে আর্মির যেটা সুবিধা, রেগুলার প্রমোশন আছে। ঠিক আছে, আপনি মিশনে গিয়ে ভালো অ্যামাউন্ট জব, যেটা আপনার কলিগ অথবা বিসিএস থেকে পাচ্ছে না, আপনি সহজেই মিশন থেকে সে অ্যামাউন্টে এসে মোটামুটি একটা সিকিউর। হ্যাঁ, আপনার রেশনের এখানে ফ্যাসিলিটিস আছে, ট্রিটমেন্ট, আজীবন ট্রিটমেন্ট, আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা তারা ভালো স্কুলে পড়তে পারবে, ভালো জায়গায় থাকতে পারবে। বেতনের জায়গাটাকে আপনাকে একটু মানে মেনে নিতে হবে আর কি, অথবা আপনি ওইভাবে ইনকাম করতে পারবেন না। তারপরেও একটা সার্টেন টাইম পরে প্র্যাকটিস করা যায়, সেটা একটা লিমিটেড প্র্যাকটিস। তো আমার কাছে মনে হয় যে এটা একটা অপশন, ভালো অপশন কিন্তু হতে পারে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমি হয়তো আর মিনিট 10 নেব, নিয়ে আমার কথাগুলো শেষ করতে চাই। যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেকের থাকে, এখানে যারা ফিমেল আছেন অনেকের ভাবনা কাজ করে, যারা মেল আছেন, ইয়াং চ্যাম্পস আছেন, আপনি যে সাবজেক্টটা পড়তে চাচ্ছেন, আপনি কেন চাচ্ছেন, এই ডেভোশন, এটা একটা স্পষ্ট ব্যাখ্যা আপনার কাছে থাকতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে আসলে আপনি ওইটার জন্য প্রিপেয়ার কিনা। সবাই পড়ছে বলে আমি পড়বো এটা মনে করার প্রয়োজন নাই। আবার আমি পারবো না এটা কখনোই মনে আনবেন না। সেটার জন্য যেই রসদ সংগ্রহ করা দরকার, সেই রসদ আপনাকে সংগ্রহ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুত সিলেবাসটি কালেক্ট করে ফেলা, এফসিপিএস সিলেবাস কালেক্ট করেন। আপনি যেই পথে হাঁটবেন, আপনি জানেনই না যে এই পথে কতটুকু আছে, আপনি জানেন না, সেই প্রস্তুতি আপনার নাই, তাহলে আপনি কিভাবে কোয়ালিফাই করবেন? এটা তো সম্ভব না। এই কারণে সবার আগে সিলেবাস দেখেন, সিলেবাসটি আপনার আয়ত্তে নিয়ে এমনি পড়েন, কিছু বোঝাতে মেক সাম রিসিপ্টার্স, বোঝার দরকার নেই, আপনি পড়েন আঘাত আদ্যপান্ত মাথায় কনসেন্ট্রেশন দিয়ে কি আছে শব্দগুলো, জিনিসগুলো তো আপনার পড়ার ভেতরে। আপনি সারা জীবন আপনি ফাঁকি দিয়ে আসছেন, এখন আপনি হচ্ছে চাচ্ছেন এমন একটা সাবজেক্টে যেতে যেখানে প্রতিযোগিতা অনেক বেশি। সুতরাং তাহলে আপনাকে একটা লম্বা প্রিপারেশন রাখতে হবে। ঠিক আছে, হয়তো 1 বছর না হলে আমি 2 বছর দেবো, আমি দেখবই। সেক্ষেত্রে আপনি তাহলে ওই সময়টাকে আপনার, এক্ষেত্রে যারা আপনার পরিবার, আপনার স্পাউস, বাঙালি মেয়েদের যে স্বপ্ন, সেটি কিন্তু বিয়ের আগে এক ধরনের, বিয়ের পরে কিন্তু এটা তার হাজবেন্ড, তার শ্বশুরবাড়ি পরিবেশ, অনেকে বেবি, কোথায় থাকছেন, সেখান থেকে অ্যাভেলেবিলিটি, সংযোগ করা যাচ্ছে কিনা। এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয় যে দূর অথবা উপজেলায় বা গ্রামে পড়ে আছেন, তার মন কাঁদছে, উনি কাঁদছেন, কিন্তু আসলে এই জেনেসিসকে উনি রিচ করতে চাচ্ছেন, তারপর পারছেন না। এই যে মানে একটা মানে দোলা চলে থাকা, এটাও কিন্তু একটা বাস্তবতা। যার বেবিটা বড় হয়ে গিয়েছে, তার স্কুলটা কোথায় হবে, স্কুলে বাচ্চা যখন যাবে, বাচ্চা যখন বড় হয়ে যাবে, বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয়, মানে এই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার জন্য এক একটা চ্যালেঞ্জ তৈরি করবে। কে দেখবে, কে খাওয়াবে, কে ইয়ে করবে, কে তার টেক কেয়ার করবে। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটাকে আপনি কাজে লোকের কাছে দিয়ে আসতেছেন, সে ঘরে বসে আপনার অ্যাবসেন্সে তাকে মারছে কিনা, পিটাচ্ছে কিনা, এই যে একটা জায়গা। হ্যাঁ, তো এই ভাবনাগুলো কিন্তু ম্যানেজমেন্টের একটা প্ল্যান আছে। আমি বলছি না কোনো কিছু অসম্ভব। এমন অনেক মানুষ আছে 3টি বেবি হওয়ার পরেও তাকে আমি এমএস, এফসিপিএস, এমআরসিওজি করতে দেখেছি। সেই মানুষ আমার চোখের সামনে, উনি এখন অ্যাসোসিয়েট প্রফেসর আছে। বাস্তবতা কঠিন নয়, সেজন্য আপনার ডেভিয়েশন খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে ওই যে আয় ব্যয় দ্রুত ইনকামে চলে যেতে হবে, এটা একটা ব্যাপার আছে। আপনি এমডিএমএস রেসিডেন্সি যাবেন, এখানে ফেজের একটা চ্যালেঞ্জ কিন্তু আছে। ঠিক আছে, আমি এখন বলি যে ফেজে যদি যে পাস করে যাবে তার ডিগ্রি মোটামুটি কমপ্লিট, কারণ দেয়ার ইজ এ চ্যালেঞ্জ ইন দ্য ফেজে, এবং সেখানে অনেক ঝরে পড়ার ঘটনা কিন্তু আছে, যেমনটি আছে এফসিপিএস এর। তবে এটি থাকবে, এটি পরীক্ষার বাস্তবতা। 100% যেখানে পাস করবে না, কিছু মানুষ ঝরে পড়বেন, কেউ তো পাস করছেন, সেটা অবশ্যই আপনি হতে পারবেন, আপনি কেন হবেন? ঠিক আছে, তো এটার বাইরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পাস করেছেন প্রায় ধরেন 5-7 বছর হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন লম্বা কোর্সে, যদি ধৈর্য থাকে, এর মধ্যে আপনি অনেক কিছু ছড়িয়ে ফেলেছেন, 2-3টা কিছু প্রতিষ্ঠানের মালিক হয়ে গিয়েছেন,
আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে। আপনি চাচ্ছেন এই মুহূর্তে এমআরসিপি দিয়ে বাইরে চলে যাবেন, অথচ আপনি এখন একটা জায়গায় বাংলাদেশে খুব ভালো একটা সিকিউরড লাইফ লিড করছেন। তাহলে ওখানে গিয়ে আপনি অড জব করে নিজেকে সেটেল করতে পারবেন কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি 3 বছর ধরে একই ডিগ্রি একই জায়গায় ট্রেনিং করেছেন, আপনি এমন একটা ডিপার্টমেন্টে কাজ করতেন, অথবা আইসিইউতে কাজ করেছেন 3 বছর, নিউনেট ডিপার্টমেন্টে কাজ করেছেন 2 বছর, হ্যাঁ গাইনিতে ম্যাডামদের অ্যাসিস্ট্যান্সি করেছেন 5 বছর, ডিগ্রিটা হয়নি, শুধু জাস্ট ডিগ্রিতে থাকলে আপনার এক্সপার্টাইজ কাজে লাগে। আপনি এই জায়গা থেকে নড়বেন না। এতটুকু আমি পারবো না এই কথাটি বলে নিজেকে নাড়ানোর কোনো প্রয়োজন নেই। বিসিএস যারা ক্যাডার আছে তাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিছু আছে। নতুন সাবজেক্টের দিকে আমি সবসময় আমার একটা ইয়ে থাকবে যে এই সাবজেক্টগুলোতে যদিও বিসিএস এর প্রমোশন প্ল্যান একটু ডিফারেন্ট, তাদের জন্য চ্যালেঞ্জেস আছে, কিন্তু এই সময়ের ব্যবধানে কিন্তু আসবে, যেমন পেডিয়াট্রিক্সে কার্ডিওলজি, পেডিয়াট্রিশিয়ান সাইকিয়াট্রি, প্যালিয়েটিভ মেডিসিন, তারপরে পেডিয়াট্রিক নিউরোলজি, হ্যাঁ ফিটো ম্যাটারনাল মেডিসিন। এই বছরও লাস্টে যে ডিপিসিতে যারা গাইনিতে এক্সপার্ট ছিলেন, ডিপার্টমেন্টে কাজ করতেন, ফেলোশিপ করে এসেছেন, তারা কিন্তু গাইনোকোলজি অনকোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। ইনফার্টিলিটিতে অনেকের ইয়ে হয়েছে, এবং এগুলো খুলবে, এবং সাথে সাথে মেডিকেল বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ যখন সময়ের ব্যবধানে খুলবে, তখন কিন্তু আপনার পোস্ট এবং যেটা হচ্ছে চান্স পাওয়ার আপনার সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ সেখানে ইয়ে বাড়বে, সিট বেড়ে যাবে। সো এই যে জায়গাগুলো কিন্তু এখনো পেট সিটি, নিউক্লিয়ার মেডিসিনে বাংলাদেশে কয়টি জায়গা আছে বলেন? সো উই মে হ্যাভ এ ভেরি গুড সিকিউর জব। ঠিক আছে, জব অপরচুনিটি জায়গাগুলো কিন্তু অবশ্যই করতে পারবেন। এই জন্য যেগুলো স্যাচুরেটেড সাবজেক্ট সেগুলোকে মাথায় নিতে হবে। আমি বলছি না যে আপনি চয়েস করবেন না, আমি সবগুলো এখন ওভাবে বলতে চাচ্ছি না, কিন্তু যখন আপনি একটা স্যাচুরেটেড সাবজেক্ট, মানে যেখানে বেশি মানুষ পরীক্ষা দেয়, বিশেষ করে এমডিএমএস, সেখানে পরীক্ষা দেওয়ার আগে আপনার প্রিপারেশনটাকে অপটিমাম লেভেলে নিয়ে যেতে হবে। মাঝে মাঝে আমি বলি যে চান্স লেভেল থেকে, স্ট্যান্ডার্ড লেভেল থেকে আপনাকে চান্স লেভেলে চলে যেতে হবে। স্ট্যান্ডার্ড লেভেল আপনি এখন পরীক্ষা দিলে 120 পাবেন, 120 পাবেন না 200তে, কিন্তু চান্স পাওয়ার জন্য যদি আপনার 160 প্রয়োজন হয় বা 140 প্রয়োজন হয়, তাহলে ওই 20 এর পার্থক্য হচ্ছে কেউ কারাডং-এর সাথে এভারেস্টের ডিফারেন্স। এই 20 নাম্বার সিকিউর করাটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ। সো এক্ষেত্রে আমি বলবো যে অনেক সাবজেক্ট আছে যেগুলোতে আপনি করবেন, এগুলো যারা হচ্ছে একটু সিকিউর ইয়ে করতে চাচ্ছেন, যে হয়তো আমি পেশেন্টের ব্যস্ত হতে চাই না, ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চাই, বেসিকের জায়গাটা আমি সবসময় বলবো যারা প্ল্যান করে যাচ্ছেন, দ্যাটস বেসিক। ইউ নিড টু বি হ্যাপি। সাবজেক্টের কোনো বড় ছোট নাই, কখনো মনের মধ্যে এটা নিয়ে আসবেন না। ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ। হতে পারে সাবজেক্টের সাথে এখানে জব অপরচুনিটিস একটা তারতম্য আছে, কিন্তু সাবজেক্ট ছোট সাবজেক্ট বড়, ওই সাবজেক্টে টাকা বেশি, টাকা থাকলে বলেছি তো আপনি বিজনেস করো, ঠিক আছে। এবং আমি মনে করি যে হ্যাঁ, আপনার ল্যাটারাল কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট, সিকিউর ইনভেস্টমেন্ট থেকে হতে পারে, কারণ ডক্টরশিপ করে, চেম্বার প্র্যাকটিস করে 100%ই করতে নিজের উপর অমানসিক পরিশ্রম করতে হয় আসলে। হ্যাঁ, যারা হচ্ছে কম বিজনেসের মধ্যে যেতে চান, সেক্ষেত্রে ডার্মাটোলজি হতে পারে ফিমেলদের জন্য একটা চমৎকার জায়গা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার রেডিওলজি, এটা তো মেয়েদেরই দখলে। অ্যানেস্থেশিয়া, প্রচুর মেয়ে আসতেছেন। ফিজিক্যাল মেডিসিন, সাইকিয়াট্রি, চাইল্ড সাইকিয়াট্রি, তারপর হচ্ছে ট্রান্সফিউশন মেডিসিন এখন কিন্তু আলোচনা আছে, যে প্লাজমা থেরাপির কথা আসছে, কারা ডিল করছেন? বেসিক্যালি ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্টরাই বেসিক্যালি ডিল করছেন। সো আজকে যাকে মনে হবে যে উনি একটু পিছিয়ে আছেন, আগামী কিন্তু উনি হিরো হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে এখন প্রচুর ফিমেল মেডিসিনের অনেক সাবজেক্টে ঢুকছেন, দ্যাটস গুড। কিন্তু ওই যে বললাম অ্যাজ এন স্পেশালিস্ট, আবার চেম্বার প্র্যাকটিসের জন্য কিন্তু বরাবরই ছেলেরা মেয়েদের তুলনায় একটা এগিয়ে থাকে, এটা বাস্তবতা। এটা আমি মানে অস্বীকারও করবো না, এবং আপনাকে আমি ডিমোরালাইজও করবো না, আপনাকে এটা স্বীকার করে নিতে হবে, ঠিক আছে। সো এদিক থেকে যারা বিসিএস অফিসার আছেন, আপনাদেরও বিষয়টা মাথায় নিতে হবে যে কোন সাবজেক্টে গেলে আপনার প্রমোশনটা ইজিয়ার হতে পারে। সেক্ষেত্রে আমি সবসময় ব্রাঞ্চের দিকে আপনাকে নজর দিতে বলবো, ব্রাঞ্চের দিকে যান। হ্যাঁ, মেইন যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু এখন অনেক বিসিএস, এই 22 বিসিএস, 23 বিসিএস, 24 বিসিএস, যেটা কিন্তু অলরেডি এখন 33-এ মানে এখন প্রমোশনের জায়গায় চলে আসছে, ঠিক আছে। অনেকে মানে 33 বিসিএস প্রমোশন পেয়ে গেছে যেসব সাবজেক্টে। ট্রান্সমিশন মেডিসিন 32 মনে হয়, 32 বা 33 ওনারা পেয়েছেন। সো প্রমোশনের প্ল্যান ইজ এ ডিফারেন্ট, ক্যারিয়ার প্ল্যান ইজ ডিফারেন্ট, ঠিক আছে। মানে এই দুই জায়গা মিলিয়ে আপনাকে ট্রাই করতে পারবে। এবং অ্যাকচুয়ালি সাবজেক্টের যেটা হচ্ছে, নোবডি ইজ হ্যাপি উইথ দিস সাবজেক্ট। কেউ তার সাবজেক্ট নিয়ে কিন্তু হ্যাপি না, ঠিক আছে। প্রত্যেকেই তার সাবজেক্ট জায়গায় আছে। হ্যাঁ, অথবা মানে ক্যারিয়ার হলে
প্রমোশন হয় না, প্রমোশন না হলে চেম্বার হয় না, চেম্বার না হলে চেম্বারে পেশেন্ট হয় না, পেশেন্ট না হলে ভালো সেন্টারে চেম্বার পাওয়া যায় না, যেগুলো পশ চেম্বার, ভালো 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 সেন্টার, ওখানে আমার চেম্বার হচ্ছে না। ঠিক আছে, একটা চেম্বারে রোগী হয়তো আরেকটা চেম্বারে হয় না। মানে আমাদের এই ডিসস্যাটিসফ্যাকশন থাকবেই, আজকে ছিল, আগে ছিল, ভবিষ্যতেও থাকবে। এখান থেকে কিন্তু আপনি ডিটারমাইন্ড হন, ঠিক আছে, ডিটারমাইন্ড হয়ে আপনি ঠিক করেন। এবং যে কথাটি বলেছি বাইরের গিয়ে, লাস্ট অফ অল আমি যে কয়েকটা জিনিস সেটা হচ্ছে, আপনি বিদেশে যান আর বাংলাদেশেই থাকেন, যেই প্ল্যানই করেন না কেন, কিছু জিনিস হচ্ছে আপনার হচ্ছে আপনি কেন পিছিয়ে পড়বেন, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। আপনি কেন পিছিয়ে পড়বেন আপনাকে আগে থেকে আমি বলে দিই। যদি আপনি যে পথে হাঁটতে চান তার সেটা সম্পর্কে আপনার আইডিয়া, প্র্যাকটিস এবং ওরিয়েন্টেশনে ঘাটতি থাকে। এই যে চেঞ্জিং কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বিসিপিএস এর বা অন্য এক্সাম সিস্টেমে, সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন এবং তার সলভ সম্পর্কে যদি আপনার খুব ভালো আইডিয়া না থাকে, হ্যাঁ আপনি গাইড বই পড়ে একদম মুখস্থ করে ফেলেছেন, আপনি মুখস্থ করেছেন বাট আপনার আইডিয়া নাই, আপনি কিন্তু একটা ফলস কনফিডেন্সে ভুগবেন। ঠিক আছে, আপনার নিজেকে চেনা হয়নি, সেলফ ক্যাপাসিটি আসলে আপনি এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু জাজমেন্টটা আপনি নিয়ে আসেন নাই, সুতরাং এটা ওভার কনফিডেন্স আপনাকে বিপদে ফেলে দিতে পারে। আপনি প্রতি বছর পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনার প্রিপারেশনে কমপ্লিট হয়নি, আপনি যেভাবে পড়ছেন সেটা সিস্টেমেটিক পড়া না, তাহলে আপনি কিন্তু ঝুঁকির মধ্যে আছেন। ঠিক আছে, আপনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেটা আপনি মন থেকে দিচ্ছেন না, সেটা চাপে পড়ে দিচ্ছেন বা কথা শুনে দিচ্ছেন, মনে করছেন যে এটা দিলে চান্স হয়ে যাবে, আবার এই সাবজেক্ট আপনার পছন্দ না, ঢুকে কিন্তু শান্তি পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার পার্সোনাল ফ্যামিলি লাইফ কিন্তু হারমোনিয়াস না, এটার যে নেগেটিভ এফেক্ট এটা আপনি ফিল করছেন যে হ্যাঁ আমি এটা অ্যাবজর্ব করতে পারি, এটা আমার তো সমস্যা হয় না, কিন্তু এটাই কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে পড়ার মধ্যে আপনার অজান্তে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং আপনি নিজে খুব নিঃসঙ্গ। ঠিক আছে, আপনার কোনো বন্ধু নাই, আপনার কার সাথে যোগাযোগ নাই, আপনি কোনো গ্রুপের সাথে নাই, আপনার পড়াশোনার কোনো পার্টনার নাই, আপনি নিজেকে নিয়েই ব্যস্ত আছেন। এ লোনলি ম্যান ক্যান নেভার বিল্ড এ ফোর্ট ইন দ্য ডেজার্ট। মরুভূমির মধ্যে আপনি প্রাসাদ বানাতে পারবেন? ঠিক আছে, আপনি এত ব্যস্ত, এত ইনকাম হলিক, আপনি মুভি হলিক, আপনি ফেসবুক হলিক, আপনি ইউটিউব হলিক, আপনার পড়াশোনা কনসেন্ট্রেশনের জন্য যথেষ্ট সময় আপনার নাই। প্লিজ, দিজ আর সাম গেজেটস, দিজ আর সাম অ্যাপস which controlling your career. ঠিক আছে, থিঙ্ক অ্যাবাউট দিস। ঠিক আছে, আপনি মানুষের অনেক সময় আছে যে আপনি শুধু শুধু পড়া 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 পড়া, বিলিভ মি, শুধু পড়া দিয়ে কখনো চান্স হবে না। এজন্য মানুষের ভালোবাসা, দোয়া, সাপোর্ট, এজন্য যখনই অ্যাজ এ ডক্টর মানুষের কোনো ডক্টর অথবা অ্যাজ এ হিউম্যান বিং কোনো সার্ভিসের সুযোগ আসবে, কাউকে হেল্প করার সুযোগ, এই যে আমরা টেলিমেডিসিন দিচ্ছি, ঠিক আছে, আপনি কিন্তু চিন্তা করতে পারছেন না এটা কি ইম্প্যাক্ট, কোন মানুষের দোয়া যে আপনাকে কোন ভাবে উচ্চে নেবে, পার করে নেবে, আপনি কল্পনা করতে পারবেন না। আর ফাইনালি, কম্পিটিশনের পাশ ফেল দুটোই থাকবে, জয় পরাজয়, এটা একটা কম্পিটিশন। এই মন যদি না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে চলে যাবেন। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার সাথে কিছু জিনিস আপনি লিভ করে দেন, ফেলে দেন। প্রথম কথা হচ্ছে মাথা থেকে ফ্রাস্ট্রেশন দূর করুন। আপনি এখন প্রচুর সময় ঘুমাচ্ছেন, কারণ হচ্ছে করোনা লকডাউন। কেন? আপনি যখন ওয়ার্কিং আওয়ারে থাকতেন আপনি এতক্ষণ ঘুমাতেন? ঠিক আছে, সো ঘুমের জায়গাটাকে আপনি লাইফ প্ল্যানের জায়গায় নিয়ে আসেন। ইরেগুলারিটিস গুলোকে আপনি রেগুলারিটিস এর টাইম, ফ্যামিলি রেসপন্সিবল গুলোকে চমৎকার ভাবে মিনিমাইজ করেন, শেয়ার করতে থাকেন, ভাগ করে নেন। এবং ডেফিনেটলি ইউ নিড টু হ্যাভ এ ভেরি বেসিক ফাউন্ডেশন। যতদিন পর্যন্ত আপনি বুঝবেন না যে এই প্রশ্নটার ব্যাখ্যা কি, এটা কেন হচ্ছে, কেন ফলস, কেন ট্রু, কেন এটা পড়বো, ততদিন পর্যন্ত আপনার পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স নাও হতে পারে। যদি ল্যাকিংস থাকে, প্লিজ টেক ইউর টাইম, টেক ইউর টাইম। এবং কখনো কখনো জীবনকে গোছাতে হলে খুব চমৎকার ভাবে না বলতে শেখাটা কিন্তু অত্যন্ত জরুরি। মানুষকে ভালোবাসা দিয়ে না বলতে শেখেন। আপনি খুব সেন্সিটিভ, আপনি মানুষের কথা ফেলতে পারেন না, আপনি কোনো কিছু মানে ছাড়া চলতে পারেন না। হ্যাঁ, এটা ছাড়া আমি কিভাবে বাঁচবো, এটা ছাড়া কিভাবে চলবো। হ্যাঁ, মানুষের যখনই হয় এই জিনিসগুলোকে
যখন দেখবেন সেটা আপনার জন্য আসছে, খুব সুন্দরভাবে সম্পর্ক ঠিক রেখে না বলে কিন্তু সুযোগ আছে, সেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে? কিছু জিনিস আছে সেলফ মোটিভেটর। ম্যান ইজ দ্য বেস্ট মোটিভেশনাল স্পিকার অফ অন সেলফ। আপনি আপনার জন্য সবচেয়ে বেস্ট মোটিভেশনাল স্পিকার। নিজেকে মোটিভেট করেন, সেলফ কনফিডেন্স ডেভেলপ করেন, সিনিয়রদের কাছে হেল্প চান। প্রত্যেকের কাছে পার্ল আছে, এক একটা পার্ল আপনার লাইফকে আরো চমৎকার ভাবে গুছিয়ে নিয়ে আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 7টা জিনিস আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে জানতে হবে। আপনার সিলেবাস, লেটেস্ট এক্সাম প্যাটার্ন, কোন রেফারেন্স বই আপনি পড়বেন, নাম্বার 4 কিভাবে পড়বেন, ওই বইটার মধ্যে জিনিস আছে কোনটা পড়তে হবে, কোনটা না পড়লে আপনি ঝামেলায় পড়বেন, এবং সেই জিনিসগুলো কিভাবে মনে করবেন, মনে রাখবেন এবং প্রডিউস করবেন। তাহলে 7, নাম্বার 1 সিলেবাস, নাম্বার 2 লেটেস্ট এক্সাম প্যাটার্ন সম্পর্কে ধারণা, নাম্বার 3 কোন কোন বই আপনাকে পড়তে হবে, নাম্বার 3 কিভাবে বইটি পড়তে হবে, নাম্বার 4 হচ্ছে ওই বইটা কিভাবে, সাথে হচ্ছে 5 হচ্ছে কি কি পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকস, নাম্বার 6 হচ্ছে হাউ টু মেমোরাইজ এন্ড হাউ টু প্রডিউস। ওকে, দিস আর দ্য 7 স্টেপস অফ সাকসেস। এই জন্য জেনেসিসের যে প্রোগ্রামগুলো আছে আমি বলবো দূরে থেকে, এখন যারা ইন্টার্ন আছেন, সামনে অনলাইনে যে ঘোষণা আসছে, আমি অনেকে এসে কথা বলি ভাই অনলাইনে ভিডিও দেখতে পারি না, মনে ইয়ে লাগে, চোখ ধাঁধিয়ে আসে। আরে ডিসেম্বর পর্যন্ত যদি এরকম চলে, জেনেসিস তো একটা অফলাইন সিস্টেম, তা আমরা কি বাধ্য হয়ে অনলাইনে এসেছি না? তা ধরেন করোনা যেতে আরো 3 মাস সময় লাগলো, প্রধানমন্ত্রী তো বলেছেন সেপ্টেম্বরে স্কুল খুলবে, তাহলে আপনি সেপ্টেম্বর পর্যন্ত আপনার রেসিডেন্সি প্রিপারেশন কি বসিয়ে রাখবেন? আপনাকে এটার সাথে অভ্যস্ত হতে হবে। যারা ইন্টার্ন আছেন, সামনে ইন্টার্নের জন্য জেনেসিসের যে এক্সক্লুসিভ আসছে মিশন 2021, জানুয়ারি 2021, অথবা যাদের শেষ হবে না তাহলে জুলাই। কিন্তু তুমি এই ইন্টার্নশিপের মধ্যে থেকে তোমার বেসিকটাকে এত চমৎকার ভাবে পড়াটাকে গুছিয়ে ফেলবে, প্রথম চান্সে তুমি পরীক্ষা দিও। ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স, অলওয়েজ থিংক অ্যাবাউট দিস। ওকে, কিপ ইন মাইন্ড, ফার্স্ট চান্স ইজ দ্য বেস্ট চান্স। তুমি এত চমৎকার ভাবে তোমাকে গুছিয়ে ফেলবে প্ল্যান করে করে, যাতে করে তুমি প্রথম চান্সে তুমি ঢুকে যেতে পারো। এর সাথে হচ্ছে যাদের পড়াশোনা ভালো, অনেকে আমার কাছে বলেন যে কোনটার সাথে কোনটা মেলাবো, কোন ব্যাচের সাথে আমার হবে। প্রথম কথা হচ্ছে ইন্টার্নদের জন্য আমি সবসময় বলবো ইন্টার্ন যে ব্যাচ আছে সিপিএস এর জন্য প্ল্যান করে সেই ব্যাচে তুমি যাও। দ্বিতীয় যেটা হচ্ছে যাদের পড়াশোনায় গ্যাপ আছে, অনেক লম্বা সময় পড়েননি বা সব বেসিক ভুলে গিয়েছেন, ঠিক আছে, সব বেসিক ভুলে গিয়েছেন, এরকম যদি থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি লং ব্যাচে ঢোকেন, যেখানে প্রচুর ডিসকাশন হয়, খুব সহজভাবে সরলভাবে কথাগুলোকে আত্মস্থ করানো হয়। আপনার জন্য রেগুলার অথবা লং ব্যাচ। যিনি অলরেডি লং ব্যাচ করে ফেলেছেন, মোটামুটি পড়া গোছানো আছে, খুব সুন্দর করে পড়া আছে, ঠিক আছে, কিন্তু আরো কিছু পড়া দরকার, অন্য জায়গায় হয়তো বা পড়াশোনা করেছেন অন্য প্রতিষ্ঠানে, কিন্তু আপনার আরেকটু জিনিসগুলো জানা দরকার, কিন্তু পড়াও আছে আবার একটু জানাও দরকার। আপনি যে টপিক্স ব্যাচগুলো আছে, সামনে আপকামিং এরকম কিছু ব্যাচ আসবে যে শুধুমাত্র টপিক্স গুলো আপনাকে ধরে ধরে ইন্ডিভিজুয়াল টপিক্স গুলো আপনাকে পড়িয়ে দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনি খুবই কনফিডেন্ট, সব গোছানো আছে, 2-3 বার পরীক্ষাও দিয়েছেন, এখন আর নতুন ভাবে ক্লাস করার প্রয়োজন নাই, কিন্তু নিজেকে ছাড়বেন না, একটা সিস্টেমের মধ্যে আটকে রাখেন। আপনি এক্সাম ব্যাচে চলে যান, পরীক্ষা যখন থাকবে, মাথায় যখন চাপ থাকবে, আপনি নিজে বাধ্য হয়ে পড়বেন। সুতরাং কোনো না কোনো একটা সিস্টেমের মধ্যে আপনি আটকে রাখেন নিজেকে, ওদের এক্সামে আটকান, অথবা আপনি টপিক্স ব্যাচ গুলাতে আটকান, অথবা আপনি লং ব্যাচে বসে নিজের কনসেপশন ক্লিয়ার করতে থাকেন। কনসেপশন ক্লিয়ার করার জন্য ডেফিনেটলি লং ব্যাচ। আর যারা এফসিপিএস পার্ট 1 এর জন্য, তাদের জন্য তো ডেভিসন ব্যাচ, অথবা যিনি যে সাবজেক্টে বেলি লাভ, তারপরে হচ্ছে জেফকট, অথবা ব্রাঞ্চের যে সাবজেক্টগুলো রেডিওলজি, রেডিওথেরাপি, অপথলমোলজি, ঠিক আছে, ইএনটি, প্রত্যেকটা অ্যানেস্থেসিওলজি, তাদেরকে এই রিলেটেড জায়গাগুলোতে। আর এফসিপিএস এর জন্য ব্রাঞ্চের প্রিপারেশন না থাকলে প্লিজ ওই বছর টাকা খরচ করতে যাবেন না। আপনার এই 11,000 টাকার মূল্য অত্যন্ত মূল্যবান, অনেক কষ্টের টাকা, আমাদের টাকা, ডাক্তারদের টাকা, অনেক কষ্টের টাকা, ঠিক আছে। সো এদিক থেকে আমি বলবো, ইভেন আমি জেনেসিসের অথরিটি ওদেরকে বলেছি যে অনলাইন গুলোতে, যেহেতু এটা করোনা পরিস্থিতি, সবগুলো ব্যাচের অনলাইন পেমেন্ট গুলো যাতে কমিয়ে রাখা হয়, এবং এটা হবে ইনশাল্লাহ, এটা হবে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি চমৎকার একটা প্ল্যান নিয়ে চলতে পারি, আমরা যদি করোনার এই বাস্তবতাটাকে বুঝে উঠে নিজেকে গোছানোর পরিকল্পনা করতে পারি, ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম
আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুন, ভালো রাখুন এবং আমাদের পরিবারের সবাইকে নিরাপদে রাখুন। এই কথা বলে আমি শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল, আগামীদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।